ঠিক আছে। সম্মানিত বিনিয়োগকারীগণ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের শুধু দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ। আমাদের এই লাইভ অনুষ্ঠানের আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম, এবং সেই সাথে আমাদের সাথে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত ডিরেক্টর শাকিল রিজভী এবং ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসাইন এবং এটি ক্যাপিটালের চেয়ারম্যান ইফতি ইসলাম, এবং সেই সাথে আমাদের সাথে আরও আছেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনির আহমেদ রোমেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি একটি অত্যন্ত এমন একটি সময়ে আয়োজন করা, যে সময়টাতে আমরা সবাই কোভিডের একটা অত্যন্ত তীব্র প্রভাব সব কিছুতেই আসলে লক্ষ্য করছি এবং আমরা এটা ফিল করছি। এই করোনা ভাইরাসের এই মহামারী কিন্তু আসলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই তীক্ষ্ণ প্রভাব বিস্তার করেছে এবং আমাদের জীবনকে আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করেছে। সবকিছু কেমন যেন নতুন করে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং সেই সাথে শেয়ার বাজারে কিন্তু এর প্রভাবের বাইরে নয়, অর্থাৎ শেয়ার বাজারেও কিন্তু এটা নানান ধরনের প্রভাব ইতিমধ্যে পড়ছে এবং আগামীতেও আরও প্রভাব পড়বে বলে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, এবং আমরা বিভিন্ন মানুষের সাথে ক্যাপিটাল মার্কেট স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জানতে পারছি। এই প্রেক্ষিতে, এই বাস্তবতার প্রেক্ষিতেই অ্যাকচুয়ালি আজকের আমাদের এই অনুষ্ঠান। করোনাকালীন সময়ে এবং করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের শেয়ার বাজার কেমন হতে পারে এবং এর প্রভাব, এবং শেয়ার বাজারকে আমরা কিভাবে আসলে আরো এর কার্যক্রমকে আরো প্রসারিত করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই আলোচনার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। তারা এই ঈদের আগের দিন অত্যন্ত সময়, আমি জানি যে হয়তো অনেক সংক্ষিপ্ত, তারপরে তারা আমাদেরকে সময় দিয়েছেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের এই অনুষ্ঠানের যে বিষয়টা আমি বললাম, সে বিষয়ের প্রেক্ষিতে আমরা প্রথমে সবার কাছ থেকে আসলে কিছু এই বিষয়ের প্রেক্ষিতে কিছু কথা আমরা শুনবো, আমরা শিখবো। পরবর্তীতে আমরা আমাদের দর্শক বৃন্দের কাছ থেকে কিছু প্রশ্ন এবং উত্তর নেব, এবং সেগুলো নিয়েও আমরা আসলে আমাদের অতিথিদের কাছ থেকে আজকে কিছুটা ব্যাখ্যা, কিছুটা উত্তর, কিছুটা আশার কথা আমরা শোনার চেষ্টা করব। আমি আর দেরি না করে আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল আলোচনা পর্বে চলে যাই। আপনারা জানেন যে এই কোভিডের কারণে আমাদের শেয়ার বাজারের লেনদেন প্রায় 2 মাস বন্ধ ছিল, এবং অল্প কিছুদিন হলো আমরা শেয়ার বাজারকে আবার ওপেন করেছি এবং লেনদেন শুরু হয়েছে, এবং সম্প্রতি বাজারের অবস্থাও আগের চাইতে কিছুটা হলেও ভালো, আমি সেটা বলবো। এবং এই পরিস্থিতিতে আমি শুরুতেই শরীফ আনোয়ার হোসেন সাহেবের কাছে চলে যেতে চাই, ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তার কাছে আসলে আমার কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন রয়েছে, এবং তার বক্তব্যে আমি সেই প্রশ্নগুলো আশা করছি যে তিনি এগুলো অ্যাড্রেস করবেন। প্রথম যে প্রশ্নটি আসলে আপনার প্রতি আমি করতে চাই, সেটি হচ্ছে এই মুহূর্তে কোভিডকালীন সময়ে বা কোভিডের পরবর্তী সময়ে আপনার কি মনে হয় যে আমাদের ব্রোকারেজ হাউসগুলো আসলে কি ধরনের সমস্যা এই মুহূর্তে তারা ফিল করছে, এবং আগামীতে আরো সমস্যা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন, এবং সেইগুলো সমাধানে আসলে কি করা যেতে পারে এবং কার কি দায়িত্ব রয়েছে, সে বিষয়ে যদি আপনি আমাদেরকে শুরুতে একটু আলোকপাত করতেন। ধন্যবাদ। আজকের টপিক হলো মহামারী সংকট মোকাবেলায় ব্রোকারেজ কোম্পানি কি কৌশল অবলম্বন করা উচিত। ধন্যবাদ সম্মানিত মডারেটর। আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারী কোভিড-19 ছবলে গোটা বিশ্বের পাশাপাশি আমাদের দেশের অর্থ সামাজিক অবস্থা যখন চরমভাবে বিপর্যস্ত, দেশের অন্যান্য ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পুঁজিবাজার এবং এর সাথে সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠান সহ অন্যান্য মধ্যস্থকারী প্রতিষ্ঠানের ব্যবসায়িক অবস্থা যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক এই সময়ে পুঁজিবাজারের অগ্রগতি ও উন্নয়নে ডিবি এর অন্যতম সদস্য প্রতিষ্ঠান রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের এমন একটি আয়োজনকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত জানাই। করোনা পরবর্তী নিউ নরমাল ও বাংলাদেশ শেয়ার বাজার শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম, অন্যতম পরিচালক ডিএসি ও ডিবি এর সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান ডিএসি সম্মানিত পরিচালক জনাব শাকিল রিজভী, এশিয়ান টাইগার্স ক্যাপিটালস পার্টনার্স এর চেয়ারম্যান জনাব ইফতি ইসলাম, রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মনির আহমেদ,
এবং ডক্টর সুবর্ণ বড়ুয়া, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সকল অংশগ্রহণকারী, আপনাদের সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আমি আশা করছি আজকের এই আলোচনা অনুষ্ঠান থেকে আমাদের পুঁজিবাজার তার আগামী পথ চলা বেশ কিছু ইতিবাচক নিয়ামক সঠিকভাবে দিক নির্দেশনা খুঁজে পাবে, এবং যার সঠিক বাস্তবায়ন হলে পুঁজিবাজার এবং এর সাথে জড়িত সকলের ব্যবসা বাণিজ্যের দৃশ্যমান উন্নতি সাধিত হবে। পুঁজিবাজার সবসময় একটি স্পর্শকাতর জায়গা বলে এখানে ব্যবসায়িক ঝুঁকিটা অনেক বেশি। বিভিন্ন ছোট বড় কারণ, স্বাভাবিক অস্বাভাবিক ঘটনা, ভালো মন্দ পরিস্থিতির সাথে এই বাজারের উত্থান পতন অনেকাংশে নিহিত। স্পর্শকাতর অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই বাজারের সাথেই দেশের এক বিশাল ব্যবসায়িক শ্রেণী তাদের সমস্ত কিছু উজাড় করে তথা দেশের অর্থনীতির চাকা সচল রাখতেই বারবার ভেঙে পড়া ক্লান্ত শরীর নিয়েও পুঁজিবাজারের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে। পুঁজিবাজার উন্নয়নে ইস্যুয়ার থেকে বিনিয়োগকারী শ্রেণীর মাঝখানে এই জায়গাতে আমরা ব্রোকার সহ অন্যান্য বাজার মধ্যস্থকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাপক ও গুরুত্বপূর্ণ। এর মধ্যে কোভিড-19 আমাদের বাজারের জন্য তথা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য বাড়তি ক্ষতিকর আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত প্রায় 5 মাসে এই ক্ষতির ছাপ ব্রোকারেজ হাউস সহ পুঁজিবাজারে সর্বত্র ইতিমধ্যেই ফুটে উঠেছে। তবুও আমি বিশ্বাস করি দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সদিচ্ছা, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন থাকলে এই কোভিড বাজারেও উন্নয়নের কোনো বাধা তৈরি করতে পারবে না। সরকারের নিয়ন্ত্রণ সংস্থা সকলকে ঐক্যমতে এই পরিস্থিতিকে ও বাজারকে ভাইব্রেন্ট করে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব। ব্রোকারদের সংগঠন ডিবি এর একজন প্রতিনিধি হিসাবে বিনিয়োগকারী ও ব্রোকার নির্ভর বাজারের বিগত ও বর্তমান সময়ে কিছু ইঙ্গিত দিতে গিয়ে আমি আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু থেকে কিছুটা সরে গিয়েছি, সেজন্য আমি দুঃখিত। শেয়ার বাজারের সাথে জড়িত বিনিয়োগকারী, ব্রোকার সহ অন্যান্য মধ্যস্থকারী ব্যক্তি প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমার কথাগুলো অশালীন হলেও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও আস্থাভাজন অভিভাবক কমিশনের চেয়ারম্যান মহোদয়কে উল্লিখিত বিষয়ের সত্যতা উপলব্ধি করতে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুধু আলোচনা, পর্যালোচনা আর সমালোচনা করে কোনো ফল আসবে না যদি না আলোচনায় উঠে আসা কোনো বিষয়ের বাস্তবায়ন না ঘটে। পুঁজিবাজারকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে সবার আগে বিনিয়োগকারী ও ব্রোকারদের বাঁচিয়ে রাখতে হবে। এই বিশ্বাস নিয়ে দায়িত্বশীলদের কাজ করতে হবে। দ্বিতীয় টপিক হলো ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো কি সমস্যার সম্মুখীন, এই সমস্যা সমাধান কিভাবে প্রতিকার করা বা সহায়তার প্রয়োজন। শেয়ার লেনদেনের উপর কমিশন ব্রোকারেজ হাউসের প্রধান আয়ের উৎস। 2010 সালে শেয়ারের ব্যাপক দরপতনের ফলে পুঁজিবাজারে ছন্দপতন ঘটে। সেই থেকে বাজারের অস্থিতিশীল আচরণ ও সূচকের নিম্ন প্রবণতা ধীরে ধীরে বাজারকে দুর্বল করে ফেলে। মার্জিন লোন বিনিয়োগকারীগণ তাদের পোর্টফোলিওতে ব্যাপক ইকুইটি ঋণাত্মক ফলে নিজেদের পুঁজি হারিয়ে লোন গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ হয়ে যায়। এভাবে লাখ লাখ বিনিয়োগকারী দেনার দায়ে বাজার থেকে সরে পড়ে, আর মার্জিন প্রদানকারী প্রতিষ্ঠানগুলো লোন আদায়ের অসমর্থ হয়ে প্রাতিষ্ঠানিক শক্তি হারিয়ে একদম নুয়ে পড়ে। বিনিয়োগকারী নেই বাজারের শেয়ারের লেনদেন দৈনিক 3,000 কোটি টাকার বাজার মাত্র 300-400 কোটিতে এসে থমকে যায়। ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো ক্রমশ লোকসানের ফলে অফিস পরিচালনায় ব্যয়ভার মেটাতে না পেরে দেশের বিভিন্ন প্রসিদ্ধ স্থানে থাকা তাদের সুসজ্জিত শাখা অফিস বন্ধ করে দেয়। 2019 এর ডিসেম্বরে প্রথম চীন থেকে করোনা ভাইরাসের আবির্ভাবের খবরে আমাদের শেয়ার বাজার বিরূপ প্রভাব পড়তে শুরু করে। এরপর মার্চের একটি বৈশ্বিক মহামারীতে রূপ নিলে বাজারের শেয়ারের ব্যাপক দরপতনের পাশাপাশি সূচকের পতন ঠেকাতে ফ্লোর প্রাইস দেওয়া হয়। কিছুদিন পর 26শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার মাধ্যমে গোটা দেশে লকডাউন শুরু হয়। টানা 66 দিন শেয়ার বাজার বন্ধ থাকার পর 31শে মে পুনরায় বাজার খুলে দিয়ে লেনদেন শুরু হয়। আজ 31শে জুলাই, কাল পবিত্র ঈদুল আজহা। আমরা ভার্চুয়াল মাধ্যমে বাজার নিয়ে আলোচনায় আছি। করোনাও আছে আগের মতোই, কতদিন থাকবে জানা নেই। এই করোনার ভাইরাস একদিন আমাদের জীবনকে
নাশ করে দিয়েছে, অন্যদিকে আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে ব্যবসা বাণিজ্যকে চরম জনাব শরীফ আনোয়ার অস্থিরতা হোসেন, এনে আসলে দিয়েছে। এই যে ক্ষতিকর প্রভাব আপনি বললেন, আসলে এখান থেকে ব্রোকারেজ হাউসের উত্তরণের জন্য কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? এখান থেকে ব্রোকারেজ উত্তরণের জন্য আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার কোনো উপায় খুঁজে রাখার জন্য ব্রোকারদের এখনই অফিসে শারীরিক উপস্থিতি প্রয়োজন উপেক্ষা করে বিকল্প মাধ্যম সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে। আই ট্রেডিং এর পূর্ণ ব্যবহার ও বাধাহীনভাবে উক্ত সার্ভিস নিশ্চিত করতে হবে। ব্রোকারদের সকল অফিস কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে আওতায় আনতে হবে, যাতে উপস্থিতি উপেক্ষা করে যে কোনো স্থান থেকে ব্রোকার হাউস সকল কার্যক্রম বাধাহীনভাবে সম্পাদন করা যায়। বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয়ের অর্ডার, ট্রেড কনফার্মেশন, অর্থ প্রদান আদান, রিকুইজিশন সবকিছুই অনলাইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। আচ্ছা, এই যে যেসব পদক্ষেপ বা যেগুলোর কথা আপনারা বললেন, অবশ্যই আমরাও বিশ্বাস করি যে এগুলো বাজারকে অনেক প্রসারিত করবে, অনেক ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। যেহেতু আজকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, আসলে রেগুলেটরদের পক্ষ থেকে আপনাদের কি মনে হয় যে এই ধরনের সাপোর্ট বা কোন ধরনের সাপোর্টগুলো আপনাদের প্রয়োজন এই মুহূর্তে, বা করোনা পরবর্তীতে ব্যবসা আরো প্রসারিত করার জন্য? ধন্যবাদ। একটি মানসম্মত আধুনিক স্বচ্ছ বিনিয়োগ ও ব্যবসা বান্ধব গতিশীল পুঁজিবাজারের লক্ষ্যে আমরা ব্রোকার কমিউনিটি সহ অন্যান্য স্টেক হোল্ডারগণ দিন রাত কাজ করে যাচ্ছি। এ নহে প্রত্যাশা পূরণের সক্ষমতা সীমাবদ্ধতা থাকার ফলে আমরা সর্বদাই রেগুলেটর মুখী। আমাদের বাজারের উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সহায়তা ও প্রয়োজনীয় নিয়ামক বরাদ্দে সরকারি মহলের প্রত্যক্ষ অনুমোদন প্রয়োজন পড়ে, যেখানে আমরা আমাদের দাবিগুলো নিয়ে পৌঁছাতে সব সময় সক্ষম নই। তাই আমাদের বাজারের অভিভাবক হিসেবে আমরা সর্বদাই রেগুলেটরের পানে চেয়ে থাকি। সরকার যেহেতু কমিশনকে পুঁজিবাজারের জন্য নিয়োগ দিয়ে থাকেন, তাই তাদের দিকে আমাদের একমাত্র দৃষ্টি ও একমাত্র প্রত্যাশা। আমরা শুধু আমাদের কথাই ভাবছি, বিনিয়োগকারীদেরও প্রত্যাশা এরকম। আমি আশা করছি এই আলোচনার অনুষ্ঠানের প্রতিটি বিষয়ে কমিশনের চেয়ারম্যান মহোদয় বিবেচনা করবেন, তদনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা 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 এই ব্যাপারে আসলে আজকের এই অনুষ্ঠানের একটু আপনাদেরকে এটা বলে দেই যে এই অনুষ্ঠানটি রেকর্ড হচ্ছে এবং এই অনুষ্ঠানের উপর ভিত্তি করে আমরা একটা ডকুমেন্টও তৈরি করব, যেখানে আজকের আলোচনার মূল বিষয়গুলো আমরা আলোকপাত করে সেই ডকুমেন্টও কিন্তু আমরা মাননীয় চেয়ারম্যান স্যারকে দেব এবং সাথে অন্যদের কাছেও আমরা পাঠাবো। আমরা আশা করছি যে এটির হয়তো বা পরবর্তীতে একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। সর্বশেষ আমার একটা প্রশ্ন ছিল জনাব শরীফ আনোয়ার হোসেন সাহেবের কাছে, সেটি হচ্ছে রেগুলেটররা আপনাদেরকে অনেক ধরনের সহযোগিতা করলেন বা আপনারা বিভিন্নভাবে ব্যবসা ঘুরে দাঁড়ালো করোনা পরবর্তী সময়ে, সেটা হলো। কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আসলে ব্রোকারেজ হাউসগুলোর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে যে রোল প্লে করার কথা, যে দায়িত্ব পালন করার কথা, সেটা কি তারা করতে পেরেছেন কিনা, বা এই মুহূর্তে বা করোনা পরবর্তী সময়ে ব্রোকারেজ হাউসদের আসলে কি করার আছে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে, কি মনে হয় আপনার? হ্যাঁ, এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য আমরা প্রথমত যেটা বলেছি যে আমরা বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, কিন্তু যেহেতু কোভিড-19 কারণে বিনিয়োগকারী সরাসরি হাউজে আসতে পারতেছেন না, সেই জন্য আমরা চাচ্ছি ডিজিটালাইজড ব্যবস্থার মাধ্যমে সমস্ত বিনিয়োগকারীরা যাতে আমাদের এই বাজারে সম্পৃক্ত হতে পারেন। সেই জন্য আমরা অতি মানে সহসাই এই ডিজিটালাইজড চাচ্ছি, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন, যাতে বিনিয়োগকারীরা যাতে ওনারা সরাসরি না এসেও আমাদের এই বাজারে সম্পৃক্ত থাকতে পারেন। এবং এইভাবে যদি বিনিয়োগকারীরা সম্পৃক্ত থাকতে পারেন, তাহলে আশা করি বর্তমান এই লাস্ট মানে যে কয়েকদিনের বাজারের অবস্থা দেখতেছি, সেই দেখার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এই সুযোগটা যদি পেয়ে যায় বিনিয়োগকারীরা, বাসায় বসে তারা ট্রেডিং করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের টার্নওভারের অবশ্যই আরো গতিশীল হবে। এবং বিনিয়োগকারীরা আরেকটু আশ্বস্ত হয়েছে যে কমিশনের বিভিন্ন
পদক্ষেপ, যেটা অত্যন্ত আমরা মানে যেটা মানে ভালোভাবে চোখে দেখতেছি যে কমিশনার কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে বিনিয়োগকারীরা সেই পদক্ষেপের কারণে অনেকটা আস্থাশীল হয়েছে, এবং সেই আস্থাশীলতার প্রমাণ বাজারের টার্নওভারেই বলে দিচ্ছে যে এই আপনার আস্থার জায়গাটা ওনারা ফিরে পাচ্ছে আমার মনে হচ্ছে। আর আমাদের তরফ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা সবসময় সর্বোচ্চ ভাবে চেষ্টা করি তাদের সহায়তা করার জন্য, কারণ আমাদের কমিশন আমরা প্রতিদিন বাজারে আমরা 20 থেকে 25 পয়সা কমিশন নিয়ে বিনিয়োগকারীদেরকে অল্প সেবা দেওয়ার জন্য চেষ্টা করি। দ্বিতীয় কারণ হলো আমাদের বিভিন্ন যেসব মেইনটেনেন্স আছে এগুলো কিন্তু অনেক উচ্চ হারে, যেমন আমাদের এআইটি অ্যাডভান্স ট্যাক্স, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক একটা আমাদের মানে ক্ষতির কারণ হলো ব্রোকার হাউসের এই এআইটির কারণে কিন্তু আমরা বিনিয়োগকারীদেরকে আরো ভালো সেবা দিতে পারি না। কারণ এআইটি না হয়ে যদি শুধু 35% ট্যাক্স যেটা আমাদের কোম্পানির বেলায় হতো সেটা যদি নিত, তাও আমাদের অর্ধেক ট্যাক্স হতো। কিন্তু এই ট্যাক্স আবার সমন্বয় করা যায় না, এটা ফাইনাল ট্যাক্স। এই ট্যাক্সের কারণে কিন্তু আমরা আগামীতে আবার সমন্বয় করতে পারি না, এই জন্য বিনিয়োগকারীদেরকে আমরা সহায়তা করতে পারি। যে না, আমরা বোধহয় আপনার কথাটা পরিপূর্ণ বুঝতে পেরেছি, এবং আমি নিশ্চিত যে আমাদের চেয়ারম্যান স্যার অবশ্যই এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন। তিনি নিজেও আসলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, এবং আমরা যতটুকু জানি যে উনি ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আমরা আগামীতে এই ব্যাপারে বোধহয় একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবো আমাদের এই শেয়ার মার্কেটে। আমি একটু যেতে চাই এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ। একটি জিনিস আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জকেও ধন্যবাদ জানাচ্ছি। এই কোভিড-19 এর মধ্যেই আমাদের একটি নতুন অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হতে যাচ্ছে, এবং অলরেডি এই ট্রেডিং বোর্ডের জন্য 3 দিনের একটি ট্রেনিং প্রোগ্রাম হয়ে গিয়েছে, এবং আগামীতেও এই ট্রেডিং প্রোগ্রাম চলবে। এই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড যদি চালু হয় তাহলে আমাদের আরো নতুন নতুন আমরা মানে প্রোডাক্ট পাবো এবং নতুন নতুন সেবা দেওয়া যাবে। হ্যাঁ, সেবা দেওয়া যাবে। এর ভিতরে উল্লেখযোগ্য হলো আপনার আমাদের বাংলাদেশে প্রায় 1 লক্ষর অধিক আপনার লিস্টেড কোম্পানি আছে, যারা এই তাদের শেয়ারগুলো হস্তান্তর করার জন্য কোনো মার্কেট নেই। আমাদের এই মার্কেট হলে ওনারা এখানে এসে ওনারা আমরা কাজে লাগাতে পারবো। জি, ধন্যবাদ শরীফ আনোয়ার হোসেন। অ্যাকচুয়ালি আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের একটু হয়তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটু সময়ের সংক্ষিপ্ততা আছে, বিধায় আমরা আসলে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা অবশ্যই আপনার কথা বুঝতে পেরেছি। আমরা এখন যাব অ্যাকচুয়ালি আমাদের সম্মানিত ডিরেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জ জনাব শাকিল রিজভীর কাছে। করোনা তো আসলে আমাদেরকে নানাভাবেই ক্ষতিগ্রস্ত করছে। আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ কিন্তু বন্ধ ছিল প্রায় 2 মাস। এমন একটি পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি বিনিয়োগকারীদের আস্থা, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ঢাকা 2 মাস স্টক মার্কেট বন্ধ থাকার কারণে অনেক বিনিয়োগকারী কিন্তু হতাশাগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু আস্থা হারিয়ে ফেলেছিলেন। সো এমন একটি পরিস্থিতিতে আসলে আপনার কি মনে হয় যে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য এক্সচেঞ্জের রোল কি হতে পারে বা কি হওয়া উচিত আগামী দিনগুলোতে? জি, জনাব শাকিল রিজভী। ধন্যবাদ সঞ্চালক এবং উপস্থিত মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং আমার কলিগ বৃন্দ এবং এশিয়ান টাইগারের ইফতি ইসলাম, সবাইকে স্বাগতম, এবং সম্মানিত বিনিয়োগকারী যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ আজকের অনুষ্ঠানটা দেখার জন্য। তো কোভিড এর ফলে আমাদের যে মার্কেটের যে 2 মাস বন্ধ ছিল, তারপরে যে একটা ইয়ের ভিতরে ছিল, অনিশ্চয়তার ভিতরে, তার থেকে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে আসতেছি। এবং আমি মনে করি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের যে বলিষ্ঠ পদক্ষেপ এবং এই ফ্লোর প্রাইসটা ধরে রাখার, এবং অনেক বাধার পরেও উনি যেটা করে রাখছেন, এবং তার ফলে অনেক বিনিয়োগকারী কিন্তু বেঁচে গেছেন আমি মনে করি, এবং তারা সর্বশান্ত হয়ে যেতেন, এবং তারা কিন্তু অনেকটাই এখন স্বস্তির নিঃশ্বাসের দিকে যাচ্ছেন। আশা করি যদি কোভিডটা পার হয়ে যায় এবং আমরা যদি সবাই একসাথে কাজ করি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং পার্টিসিপেন্ট যারা আছে, ব্রোকার যারা আছে, আমরা ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলোতে আমরা একটা ভালো মার্কেটের দিকে যাচ্ছি। এবং সেই জায়গায় যেতে হলে তো আমাদের কিছু লক্ষ্য ঠিক করতে হবে, আমরা কিভাবে যাব। টেকনোলজিক্যালি আমরা কিছু পিছিয়ে আছি, যেটা আপনি বলতে চাচ্ছেন যে ট্রেডিংটা আমরা এই বন্ধের সময় ঠিক মতো করতে পারি নাই। কারণ হলো যে আমাদের
সবই ডিজিটাল, কিন্তু আবার একটার সাথে একটা সম্পর্ক নাই, ইন্টারনেট বেস ট্রেডিং না। সেই জন্য কিন্তু আমরা কানেক্টিভিটি একটা লোকেশন থেকেই করতে হয়। আমাদের যে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং থেকে বা যে ব্রোকারেজ হাউসের যে মেইন অফিস, ওই অফিসটা না খুললে কিন্তু লগ অন হওয়া যাচ্ছে না। এখন আমরা চেষ্টা করতেছি যে ব্রোকার যে কোনো পয়েন্ট থেকে যাতে লগ অন হইতে পারে। তারপরেও কিন্তু এই শর্ট টাইমে হয়তো ইন্টারনেট বেস করা যাবে না, সেটার একটা ইয়ে আছে। কিন্তু উইদিন সেপ্টেম্বর, আগামী 2 মাসে কিছু মানে শর্ট টার্ম কিছু কাজ হচ্ছে, যেটা আমার মনে হয় 30শে সেপ্টেম্বরের মধ্যে আমরা সেগুলা করতে পারবো। এর মধ্যে একটা ভালো খবর হলো যে আমরা এই যেন বলে এপিআই আমরা দিতে যাচ্ছে স্টক এক্সচেঞ্জ, এবং এটা বোর্ডের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন এটা স্টক এক্সচেঞ্জ অলরেডি রেডি আছে। সেটা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান ওনার অনুমতি সাপেক্ষে আমরা এই কাজটা শুরু করব। আর ব্রোকারেজ হাউসের যে বিভিন্ন ডেস্টিনেশন থেকে লগ অন হওয়ার বিষয়টা, সেটারও কাজ চলতেছে। সেটাও যাতে মানে 30শে সেপ্টেম্বরের মধ্যে কতটুকু কার্যকর করা যায় সেটা এখন দেখা যাবে। এবং স্টক এক্সচেঞ্জের একটা শর্ট টার্ম প্ল্যান আছে, আরেকটা আছে লং টার্ম প্ল্যান, যেটাতে লং টার্ম প্ল্যানে ম্যাসিভ একটা পরিবর্তন হবে, সেই পিছনে একটা বড় ইনভেস্টমেন্টও হবে, এবং সেই নিকুঞ্জ বিল্ডিং এর ডাটা সেন্টার এবং কম্পিউটারাইজ পুরাটা করা, এবং যে আমাদের পুরনো লোকেশনে তারকে আরেকটা সেকেন্ড টায়ার করা, এই সমস্ত এটা হলো আমাদের লং টার্ম প্ল্যান। এবং শর্ট টার্ম প্ল্যানে আপনারা হয়তো উইদিন সেপ্টেম্বর অক্টোবরের ভিতরেই অনেকগুলা জিনিস দেখতে পারবেন, আশা করা যাচ্ছে। এবং আপনি যেটা জানতে চাচ্ছেন যে বিনিয়োগকারীর আস্থা ফিরাইতে হলে, বিনিয়োগকারীর আস্থা ফেরানোর জন্য যে কাজটা সবচেয়ে প্রয়োজন, সেটা হলো দৃশ্যমান কিছু করা, যেই কাজটা দেখে মানুষ আস্থা রাখতে পারে। আমি মনে করি যে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন কিছু দৃশ্যমান কাজ করে দেখাচ্ছে, যেটাতে বিনিয়োগকারীর আস্থা ফিরে আসার পথে। আমি বলবো না আস্থা পুরোপুরি আসছে, এবং এই সংক্রামক অবস্থায়ও মানুষ কিন্তু, যেখানে একটা ডিজাস্টার পরিস্থিতি, তারপরেও কিন্তু বিনিয়োগকারীরা অনেকটা আস্থাশীল হতে পারছে। এটাই আমাদের এই কষ্টের ভিতরেও এটাই একটা আনন্দের খবর যে আমরা ধীরে ধীরে আস্থার দিকে যাচ্ছি। এবং এই আস্থাটা ধরে রাখার জন্য আমরা যে ট্রেডিং প্ল্যাটফর্মেই করি না কেন, যে কম্পিউটারেই ট্রেড করি না কেন, যে প্রোডাক্টটা আমরা ট্রেড করব, যেখানে ক্যাপিটাল ফরমেশন হয় কিনা, যেই শেয়ারগুলো আমরা কিনবো সেখানে গুণগত মান যেন বিনিয়োগকারী থাকে এবং ভালো একটা ডিভিডেন্ড পায়, তাহলে কিন্তু মার্কেটটা ভাইব্রেন্ট হবে। আমরা যদি যত সুন্দর কম্পিউটারই লাগাই না কেন, আমাদের ইনভেস্টমেন্ট গুলো যদি ভালো না হয়, তাহলে কিন্তু মার্কেট কিন্তু ওইভাবে আগাবে না, বিনিয়োগকারীর আস্থাও আমরা ধরে রাখতে পারবো না। এর আগেও কিন্তু আমরা 15-16 সালে, 16-17 সালে বেশ একটা ক্রাউড কিন্তু আমরা আনতে পারছিলাম জোর প্রচেষ্টা করে, কিন্তু দেখা গেছে যে যে ইনভেস্টমেন্ট গুলো আমাদের হয়েছে সেগুলো ততটা ভালো ছিল না। কিছু কিছু জায়গায় হয়তো ভালো ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু কিছু কিছু কোম্পানিতে অতটা আশানুরূপ আমরা রিটার্ন পাই নাই। যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা হয়েছে এই কোম্পানিগুলোতে, তার থেকে এখন ডিভিডেন্ড হিসাবে কিন্তু সেই রিটার্নটা আসতেছে না। এটা মার্কেটের জন্য একটা হতাশা নিয়ে আসছে। তারপরেও এখনো আশার আলো দেখা যাচ্ছে। এই দুঃখ কষ্টের ভিতরে আমি আশাবাদী। আমাদের মাননীয় চেয়ারম্যান যথেষ্ট এই ব্যাপারে বুঝেন, উনার দিক নির্দেশনায় আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি ইনশাল্লাহ। সুবর্ণ, তোমারটা মিউট করা। তো ধন্যবাদ শাকিল। বিষয়ে আপনার যে কথাগুলো, এগুলো আসলে আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক, কারণ আগামীতে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট আমাদের জন্য খুবই দরকার। এবং আমার মনে হয় যে এটা এখন নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত আমাদের বাজারের জন্য। তবে আমার একটা জিনিস আমি একটু মিস করে দিয়েছি, হচ্ছে আগামী 5 থেকে 10 বছর মেয়াদি যদি আমরা একটা পরিকল্পনার কথা বলি, যে বাংলাদেশের শেয়ার বাজারকে যদি আমাদের হ্যালো শাকিল ভাই কিছু বলছিলেন নাকি? বলেন। শাকিল ভাই বলেন। জি, আচ্ছা, উনি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে।
তো আমাদের একটা ওই যে টেকনোলজিক্যালি একটা আমি কথা বলতে ভুলে গেছি, আমরা যে এপিআইটা অলরেডি রেডি আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, এই এপিআইটা দেওয়ার ফলে বিনিয়োগকারী যে সুবিধাটা পাবে, যদি ব্রোকারেজ হাউস যারা মানে নিতে চায় সফটওয়্যার, তারা যদি নিজেরা সফটওয়্যার নিয়ে নিজেদের মতো করে ট্রেডিং সফটওয়্যারটা বানাতে পারে, তাহলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে যে ট্রেডিংটা হবে, তাহলে মনে করেন যে রিমোট থেকে সবাই আমরা ট্রেডিং করতে পারবো। এবং এই সুযোগটা আমার মনে হয় নেওয়া উচিত এখন এই সময়। আমি মনে করি যে একটা প্রশ্ন ছিল যে ধরেন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সচেঞ্জ। এই শেয়ার বাজারের জন্য যদি আমরা বলি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে আগামী 10 বছরে আসলে আগামী 5 বছরে সরকার গভর্নমেন্ট যেমন একটা 5 বছর মেয়াদী পরিকল্পনা করে, উন্নয়ন পরিকল্পনা করে, এই ধরনের কোনো পরিকল্পনা কি এক্সচেঞ্জের আছে কিনা বা আগামীতে নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? পার্টিকুলারলি যে বাংলাদেশের যে জিডিপি, এটার যে ফাস্টার গ্রোথ আমরা চাচ্ছি একটা ইমার্জিং ইকোনমি হিসেবে, এক্সচেঞ্জের আসলে এই ধরনের কোনো প্রস্তুতি আছে কি? ধন্যবাদ। এই ধরনের একটা পরিকল্পনা আমাদের অলরেডি করা হয়েছে। এখন আমাদের যেহেতু করোনা টাইমে আমরা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে সরাসরি আমরা যে ডায়ালগ গুলা করতে পারতেছি না, তবে আমরা যদি এর ভিতরে পরিস্থিতি আর যদি এরকমই থাকে, তাহলে আমরা জুম মিটিং এর মাধ্যমে আমাদের আসলে এই পরিকল্পনাটা শুধু আমাদের চিন্তা করলে হবে না, রেগুলেটর পার্সপেক্টিভে সেটার সাথে সমন্বয় করে আইনের সাথে মিল রেখে আমাদের কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বসতে হবে এবং যারা কাজ করেন তাদের সাথেও বসতে হবে, চেয়ারম্যান সাহেবের সাথে বসে আমাদের একটা আমাদের পরিকল্পনাটা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে জানাইতে হবে এবং ওনাদের সহায়তায় এবং ব্লেসিংসেই আমাদের কাজটা করতে হবে। পরিকল্পনা একটা কিন্তু তৈরি হয়ে গেছে, হয়তো ঈদের পরেই আমরা সেটা আমরা একটা বসে আমরা ঠিক করতে পারবো। এবং যেটাতে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সত্যিকার অর্থে ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, এবং একটা জিনিস এখানে লক্ষণীয়, বাংলাদেশের মানুষ কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়, আগ্রহী, টাকারও কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয় না টাকার খুব একটা সমস্যা। এখানে মানুষের কনফিডেন্স ধরে রাখা এবং বিশ্বাসটাকে ধরে রাখা, আমাদের ব্রোকারদেরও যেরকম দায়িত্ব প্রত্যেকটা ব্রোকারেজ হাউসের, তার সততা নিষ্ঠার সাথে কাজ করা। কারণ আমরা পেনি ওয়াইজ হয়ে কিন্তু পাউন্ড ফুলিশ হলে কোনো লাভ হবে না। আমাদের দেখতে হবে মার্কেটটাকে আমরা যত বড় করতে পারবো, যত গভীর বানাতে পারবো, ততই কিন্তু বিনিয়োগকারীর জন্য ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। তবে আপনি এক কথায় বলতে হলে আমাদের একটা পরিকল্পনা আমরা করতেছি এবং ইনশাল্লাহ এটা আমরা ঈদের পরে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে আমরা বসে এটা একটা দিক নির্দেশনা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। মিউট সুন্দর সাহেব, আপনি মিউট হয়ে আছেন। জি, ধন্যবাদ শাকিল সাহেব। আমি একটু এখন জি, আপনি কিছু বলবেন আর কিছু যোগ করবেন? তো এই আবার পরে আপনার লাগলে আমি বলবো। আচ্ছা, আমি একটু ইফতি ভাইয়ের কাছে যেতে চাই। ইফতি ইসলাম সাহেব, তিনি এটি ক্যাপিটাল পার্টনার্সের ম্যানেজিং পার্টনার এবং চেয়ারম্যান, এবং আমি তাকে একটু আমাদের টেকনোলজির যে ডেফিসিয়েন্সি সেটি এবং টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের আর কি সুযোগ আছে সেটা নিয়ে একটু আমি তার কাছ থেকে একটু জানতে চাই। এবং সেই সাথে আমাদের দেশের আসলে যে মিউচুয়াল ফান্ডগুলো, এই মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা নিয়ে অনেকের মধ্যেই অনেক রকমের হতাশা রয়েছে। আসলে কি আমাদের মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা এতটাই খারাপ কিনা, বা আসলে মিউচুয়াল ফান্ডের আগামীতে কতটুকু সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু ইসলাম আমাদেরকে এনলাইটেন করতেন, আমি তাকে অনুরোধ করবো স্টার্ট করার জন্য। Okay, thank you, Suborno, and good evening from London. So that's why it's a little bit bright where I am now. I only have, I'll try and speak in 10-12 minutes. I have a small presentation, a few slides to help structure the discussion. So let me share the presentation now. We published a report about 2 weeks ago on digital capital markets transformation. It was quite detailed. It's a 30-page report because we feel it's quite important. Firstly, I'll go through this presentation very quickly because time is short, but I can share the presentation and of course the report itself by email with any of the people attending the conference. So firstly, I think that Bangladesh has been left behind to some extent in technology and capital markets, but I'm an optimist. I think that sometimes can you see the presentation okay?
Yeah. Yeah. It's okay. Yeah. So sometimes I think in life, in business, sometimes when you have a shock, that actually is a catalyst for change. And I think the last 4 or 5 months has been very difficult for all of us, the last 4 months, but I'm optimistic. So I think the reasons I'm optimistic is because I think all the key stakeholders recognize the importance of technology and change. The Honorable BSEC Chairman and Commissioners and the Chairman's on the call is very progressive, is very committed to technology change and also to capital markets reform. They've set up a number of committees. And I actually think that we can target 5 million new investors in Bangladesh within 5 years. So we can see almost a tripling of the number of investors in the stock market. So on this next slide, what I wanted to show is that I focus a lot on China because China has by far 160 million retail investors out of a population of 1.4 billion. And much of the growth in online trading in China has happened just in the last 6 or 7 years. And I wanted to show this chart here, these two charts. It shows actually in 2015, China was adding 3 million new online trading accounts per week. So when we talk about the potential for change, the potential for change in Bangladesh is dramatic. So I see Bangladesh capital markets potentially as being ready for digital leapfrogging, like Bcash transformed digital payments. I think collectively we can transform the capital market. You can see globally 53% of trading is offline and 47% of trading globally is online. But in China, it's 99% of trading is online. So I just did a very simple calculation. In China, I mentioned 160 million investors, population 1.35 billion. Bangladesh has 160 million people. We can have 2 million investors. So we could, if we had the same ratio of investors in our stock market as China, as a percent of population, we should have 20 million investors in our stock market. And do I see that happening? Yes, I do actually. I think that's possible. If we think in 5 years' time, we can imagine the rickshaw driver or the tea stall owner or the farmer putting money into the stock market or into mutual funds in the same way that he would put money into FDRs or into insurance, into other areas. So I think that the integration between the stock market and digital payments, financial wallets as part of fintech will make a big change. I won't go through this in detail, but I think it's important to understand Honorable BSEC Chairman is a finance professor. So sometimes we lose track of what the purpose of the stock market is. So one of the things is the stock market is mainly the mechanism by which we allocate excess savings to businesses that need to invest. And Bangladesh starts with more than 25% savings ratios, percentage of GDP. So as I think both Sharif Bhai and Shakil Bhai was saying, we don't have a shortage of liquidity. Bangladesh has a lot of savings. The question is, how do we capitalize on that in the stock market? Another thing that's very important is that the stock market's very important for economic growth. It's the most important allocator of capital when the stock market is working well. And given the amount of NPL risk in our banking system, the stock market is even more important because often policymakers in Bangladesh, they seem to think that the stock market is a kind of a casino, but actually it's a very important part of the allocation of capital in the economy. This next slide shows how AI and technology, sorry, it's a lot of information on the slide, but AI and technology and blockchain can actually have a contribution across quite a few areas of capital markets, from not just researching, onboarding clients, due diligence, execution of trading, clearing systems, post-trade settlement, quite a few different things. So we go through it in much more detail in the report, but my main point is that it's not just about the mobile app, which is what everybody is thinking about. So here I've shown how, and we just, how technology can be used to increase access to capital, trade execution, because clearly you have to think about the demand side and the supply side and the regulatory framework. They're all important. Improving the demand side, if we have 20 million investors in our stock market and no supply, that's not going to work. We're not going to have 20 million investors in our stock market if they don't have confidence in the regulatory framework. So again, I think the new commission has been very proactive and moved very fast in terms of setting up committees for major change. I just wanted to showcase, I worked with Shenzhen and Shanghai Stock Exchange in the DSC
strategic partnership quite closely. So I wanted to show a couple of examples. And again, these are quite recent. So Shenzhen Stock Exchange has instituted what's called the 5Es Investor Servicing Program. So now meetings with companies, it's almost like a blog or a platform, a chat platform. Company questions from investors to companies, even voting in annual company meetings, AGMs, news, research, everything is going online through the mobile phone. So technology is also being used to improve confidence in the market, communication, transparency, governance. Another area that Shenzhen has I think pioneered, and I think DSC has already launched VNext, is for capital raising. They've created using technology to bring growth companies together with investors. And we're working with a company in London called LDX. It's a blockchain exchange. So even blockchain is now being used to digital securities. So revenue sharing in digital securities using smart contracts are being used as a new way of fundraising. So this is also something we'd like to bring to Bangladesh. On the investment side, one of the things that I think is important, we're an asset management company ourselves. Yaobao, which is Alibaba's online investment scheme, it raised $200 billion of investments in 12 months. So technology can also have a big impact on investment as well. And I think robo-advisors, wealth management will also develop the institutional side of our business, will have a big impact on investment and in the very near term. So I think this is the, so a typical mobile trading-based app. It should have all of the relevant information and should be easy to use. One of the most important things, we have to give our investors confidence to invest in the stock market. We have to give them the right information. We have to ensure transparency and good governance. And we also have to make it a good experience. We also have to be able to train and teach investors how to invest and understand risks. All these things are being done now online in China. And I would also wanted to mention, I should have mentioned at the beginning, although Bangladesh has had a very tough time in the last 4 months, we see record trading volumes and record highs in China in COVID time. We also see record trading volumes in the US. The so-called Robinhood investor in the US, it's a well-known online trading app, a zero commission brokerage. We've seen huge retail flows. So we can learn that if we had the right technology framework, investors can continue to trade even in these uncertain times. Chatbots is something else that we can bring into our capital markets. And I think that both Shakil Bhai and Sharif Bhai made an important point, which is that, and I think it's very encouraging that the DSC and the brokers recognize the need to invest. We took a delegation of 80 brokers to Shenzhen with Kingdom Technology last November. Shakil Bhai was there, Sharif Bhai was there, Rommel Bhai was there. And on the way back, somebody asked me, we get this free, the DSC Mobile 850, why should we invest? I said, well, that's a good question. You should invest because it makes you money. Getting something free doesn't mean that's the right thing for you. If somebody gave me a laptop which is 12 years old that doesn't work properly, but it's free, I may not use it. So I think that the need to find a commercially sensible and sustainable trading system for the market is very important. Any move in technology needs to be inclusive. So by inclusive, I think that we need to have the right platform for the large brokers and also for the smaller brokers. Maybe the large brokers can invest a large amount because they have a lot of international clients or institutional clients. Small brokers may not. So I think some combination of server-based trading systems with a low-cost cloud-based system is something we can look at. So here I've laid out a few, like a roadmap, you could say. So already it's very encouraging that Shakil Bhai mentioned the API will be opened up, because I think we need to have more ownership and competition amongst the brokers themselves for their trading system. And I think that this is an example of the so Alipay and WeChat Pay in China, the stock market investment is part of their super apps. So I think increasingly stock market investment will be integrated into digital wallets like Bcash and other platforms.
I was mentioning one point I want to mention is that in China we have 140 brokers for 160 million investors. In Bangladesh we have 250 investors in the DSE for 2 million investors. So you know we have a very different structure in Bangladesh. We have to have a different approach. I think also there's a new CCBL. I think technology can also help CCBL as well. But I conclude just in the interest of time by saying I am quite optimistic. This is a difficult time, but I think that we can see a kind of a rise in the capital markets, a transformation in the capital markets, and use this crisis. There's an expression that sometimes people say. Winston Churchill, the former British Prime Minister, said, "Don't let a good crisis go to waste." And so to some extent, this COVID crisis, which is a health and economic, a humanitarian crisis, but we can also use this crisis and not let it go to waste to be a catalyst for change. So with that, let me stop in the interest of time, and I'll hand it back to you. Thank you. Okay, Suborna, back to you. Thank you very much. ভাই আপনি আমার মনে হয় যে অত্যন্ত সময় উপযোগী এবং অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আমি জানি এই শর্ট সময়ের মধ্যে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে এত ইলাবোরেট ডিসকাশন খুব ডিফিকাল্ট, বাট দিস থিংস ডিজার্ভ লিটল বিট মাচ মোর এক্সপ্লেনেশনস এন্ড অ্যাটেনশনস অ্যাজ ওয়েল। আমার মনে হয় যে আমি জাস্ট লাস্ট একটু সংক্ষেপে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আমাদের যে মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা সম্পর্কে আমি আসলে জানতে চেয়েছিলাম আপনার কাছে, যে এখন কি অবস্থা এবং কেমন হতে পারে ভবিষ্যতে পোস্ট কোভিডে বা ইভেন ডিউরিং দি কোভিড আসলে অ্যাসেট ম্যানেজার বা মিউচুয়াল ফান্ডের রোলটা কি এবং কিভাবে তারা দেখেন হেল্প ইনভেস্টার্স, তারা ইনভেস্টরদেরকে তাদের ওয়েলথ ক্রিয়েশন বলেন বা আস্থা ফেরাতে কিভাবে, হাউ ক্যান দে হেল্প, আপনি যদি একটু শর্টলি একটু ব্রিফলি যদি জিনিসটা অ্যাড্রেস করতেন। Yeah, very quickly. So I think that in Bangladesh, the mutual fund sector is still only 3% of the market, and it's barely grown. So we need to, as a mutual fund industry, we need to convince and show to investors that we can help add value, add alpha, help them make money through better quality research. I think that asset managers also need to engage with investors to make investment to mutual funds easier. And we also have to offer a wider range of mutual funds. So I know that the Honorable BSEC Chairman is very keen on this. I wrote the chapter back in 2012 in CMDP2, Capital Markets Development Program 2. So I was one of the co-authors, the ADB report. So I wrote the chapters on private equity, Islamic finance, and also in bond markets. So from 2012, the chapter I wrote in bond markets, nothing else has changed. But mutual fund managers need to be able to offer equities, bonds, and other assets as well, so that investors can allocate their capital according to market circumstances. So there's a lot of, we have to change our product offering, we have to change the way that we offer mutual funds, and we have to educate investors as to the value of professional fund management. Back to you. Okay, Suborna, I think you're on mute. থ্যাংক ইউ ভেরি মাচ ইফতি ভাই। আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন আমাদের এই মুহূর্তে এই ধরনের রিস্ক, so that's what actually we should stress on right now. আমি একটু এখন আমাদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শিবলি ইসলাম স্যার আমাদের সাথে আছেন। আমি স্যারকে একটু শুরুতেই, আমি অবশ্যই আমাদের যারা অতিথিরা বিভিন্ন কথা বলেছেন তাদের কনটেক্সটে আমরা কিছু তো অবশ্যই শুনতে চাইবো, বাট তারপরেও আমাদের কয়েকটি আসলে বিশেষ প্রশ্ন রয়েছে যেগুলো ব্যাপারে আপনার কাছ থেকে আমরা একটু মতামত জানতে চাই, একটু ভবিষ্যতের কিছু কথা শুনতে চাই। প্রথমত হচ্ছে আমাদের দেশের বিনিয়োগ শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা না ফেরার বা না থাকার ওয়ান অফ দি মেইন রিজনস, প্রধান একটি কারণ হচ্ছে বিনিয়োগকারী কিন্তু সবচেয়ে বেশি, আমরা যদি বলি ডিলিস্টিং এর কথা,
কোনো একটি কোম্পানি অপরাধ করে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কিন্তু ডিলিস্টিং করে দিয়েই কিন্তু শেষ। কিন্তু পরবর্তীতে যেসব কোম্পানিগুলো শেয়ার হোল্ড করেন তারা আসলে এই তাদের টাকাও ফেরত পান না, বিনিয়োগও ফেরত পান না, এবং তারাই কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হন। আমি প্রথমে এই প্রশ্নটি দিয়ে শুরু করব স্যারের কাছে। স্যার, আসলে আপনার কি এই ধরনের কোনো পরিকল্পনা, এই ব্যাপারে আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা যে বিনিয়োগকারীদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় প্রতিটি ক্ষেত্রে? স্যার, আপনার কাছে। Thank you very much, Suborno. Suborno is my direct student. I am Suborno বলে ডাকি। সুবর্ণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ডিলিস্টিং নিয়ে তোমার যে কনসার্নটা সেটা ঠিকই। আমাদের আসলে চিন্তা করতে হবে নিজের চেয়ারে না বসে অন্যের চেয়ারে বসে, যে আমার অ্যাকশন অন্যকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে বা উপকার করে। আমার যে কোনো অ্যাকশন যদি আমার কথায় বিশ্বাস করে বিনিয়োগ করতে আসা কোনো লোককে ক্ষতিগ্রস্ত করে, তার দায়িত্ব আসলে আমাদের উপরই বর্তায়। সুতরাং আমাদের এমন কিছু করা হবে না যাতে একজন বিনিয়োগকারী যিনি আমাদের আমন্ত্রণে এসে বিনিয়োগ করে আজ ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। সুতরাং আমাদের এখান থেকে কোনো একটা কিছুতে বের হয়ে আসতে হবে। আমি চেষ্টা করছি, আমি একটা কোম্পানির সাথে অলরেডি ইন টাচ। তাদেরকে বলেছি তাদের শেয়ার হোল্ডারদেরকে, বিকজ তাদের অর্থনৈতিক স্বাস্থ্য খুবই খারাপ এবং তাদের অ্যাক্টিভিটিস মানে এত খারাপ অবস্থা যে আমার মনে হয় যে আমার বিনিয়োগকারীদের ওইখানে যে বিনিয়োগটা একটা রিস্কে আছে। তো আই হ্যাভ ইনভাইটেড দেম, আই হ্যাভ রিকোয়েস্টেড দেম, মানে শেয়ার হোল্ডারদেরকে টু বাই ব্যাক দ্য শেয়ারস, এবং তারা কিন্তু রাজি হয়েছে। তো সেটা আমাদের এসিসিরও কিছু কাজ আছে, আমরা করবো। এরকম করে করে আমরা আগামী সপ্তাহ থেকে কিছু কোম্পানির সাথে বসছি। আমরা কোন দিকে যাব, কি করব, ওই পলিসিটা আমরা এই প্রায় 32টা কোম্পানির সাথে বসার পরে আমরা চিন্তা করব। এখানে ডিলিস্টিং এ যে হবে এরকম কোনো কথা নাই। ডিলিস্টিং হতে পারে, বাট বিনিয়োগকারীদের কিভাবে প্রোটেকশন দেওয়া যায় সেটা আমরা দেখে নিচ্ছি, অথবা অন্য কোনো ফর্মুলাও আমরা বের করতে যাচ্ছি। সুতরাং এই ব্যাপারে একটু টু আর্লি হয়ে যায়, কারণ আমরা একটু ওদের সাথে বসে, কাউকে হয়তো নার্সিং করা লাগতে পারে, কাউকে হয়তো একটু কঠোর হতে পারে। তো এই জন্য এই মুহূর্তে এই ব্যাপারে আমাদের স্ট্র্যাটেজিটা শেয়ার করতে চাচ্ছি না। আমরা তাদের সাথে বসে আলোচনা করে দেন উই উইল ডিসাইড how we will move forward. আমি খুব impressed seeing the presentation made by Mr. Ifti Islam. Mr. Ifti Islam, do you live in Dhaka or you live in UK? No, actually, I live mainly in Dhaka. AT Capital is in Dhaka. I came to London in March because of the Corona crisis, and I haven't been able to go back. So I'm hoping to come back soon when flights are a bit more normal. I saw your presentation and it's very interesting, and Thank you, sir. Many of your part of your presentation that goes with my ideas and my plans. So next time when you will be in Dhaka, be kind to visit me, and we'll share our ideas. Definitely, and sir. if you share your presentation with all of us by mail, that will also help us. Because every time when people ask me about IT platform, I always tell them that I want to take this capital market to everyone's palm top. So when I talk about palm top and you talk about mobile app, that I think we are singing the same song. So let's talk, and we can help each other, and which will ultimately help the capital market. Definitely, sir. আমাদের আইটি প্ল্যাটফর্ম নিয়ে আসলে আমাদের ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় বলেছেন, এবং আমাদের শাকিল রিজভী সাহেবও কিন্তু একজন সাংঘাতিক অভিজ্ঞ লোক এই বাজারের, এবং ওনার প্রত্যেকটি কথায় উনি খুব গুরুত্বের সাথে এবং মানে একটা নির্ভর করার মতো মানুষ তিনি। তো ব্রোকার্স অ্যাসোসিয়েশনের যে দাবিটা সেটা হচ্ছে আইটি প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে আমিও বিশ্বাস করি ওনারা যা বলছেন এইটাই হওয়া উচিত, এবং শাকিল ভাই সহ অন্যান্য যারা ডিএসসি তে আছেন তারা কিন্তু আমরা আসার পর থেকেই টেলিফোনে হোক, সামনাসামনি হোক, আর মিটিংয়েই হোক, এই বিষয়ে আমাদের রেগুলার কথা হচ্ছে। উনি তো বেশ আত্মবিশ্বাসের সাথে ডেডলাইন গুলা, সেপ্টেম্বরের গুলা বলেও দিলেন। তবে আরো ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা কিন্তু আরো হাইটেকে যাচ্ছি। আমরা সম্ভবত আমরা চেষ্টা করব, আল্লাহ যদি সহায় হন আমাদের, আমরা ন্যাসড্যাক বা নিউ ইয়র্ক বা আরেকটা হতে পারে ফ্র্যাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জ,
এদেরকে আমরা অ্যাবসলিউটলি কপি করতে যাচ্ছি সম্ভবত, এবং সেটাই টোটাল জিনিসটাই আমাদের এখানে চলে আসবে যখন আমরা টোটাল সিস্টেমটাকে আইটি ব্যাকবোন ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসবো। এবং সেটার একটা পার্ট কিন্তু মিস্টার ইফতি ইসলামের সেই মোবাইল অ্যাপস এর মাধ্যমে হাতে চলে আসা, এবং সমস্ত ব্রোকারেজ হাউস সহ স্টক এক্সচেঞ্জ গুলা, মার্চেন্ট ব্যাংক সব একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে চলে আসা। তাদের সবার মধ্যে ইন্টারফেসিং থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, এবং ই ফান্ড ট্রান্সফার সহ পেমেন্ট গেটওয়ে দিয়ে আমরা এটাকে করে ফেলবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমি প্রথম বাংলাদেশে এই ক্যাপিটাল মার্কেটে আসার পর প্রেজেন্টেশনে যেটা দেখলাম, সেটা ব্লক চেইনের অ্যাপ্লিকেশন। ইফতি ইসলাম দেখালেন, আমি দেখলাম ব্লক চেইন হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে সিকিউর ওয়ে অফ হ্যান্ডলিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। এই ব্লক চেইনটাই আমাদের এখানে এই ইয়ের মধ্যে আইটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। অন্য কোনো কিছু আনলে সেটার মধ্যে সিকিউরিটি ব্রেক হওয়ার একটা চান্স আছে। আমরা ছোট স্কেলের ট্রানজাকশন যে কোনো ভাবে এখন করতে পারি, কিন্তু বড় স্কেল ট্রানজাকশন গুলা ব্লকচেইন টেকনোলজি ছাড়া করাটা খুব বোকামি হয়ে যাবে। আমি নিজেই এবার ব্লকচেইন অলিম্পিয়াডের একজন জুরি বোর্ডের সদস্য ছিলাম, এবং আজকে আমাকে তারা ফোন করে তাদের ব্লকচেইন অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার করলো। তা আমি ব্লকচেইনের ব্যাপারটা নিয়ে আমি খুব আসলেও চিন্তা ভাবনা করছি, এটাকে মোস্ট সিকিউর মোড অফ ফান্ড ট্রান্সফার হয় বলে। তো সেটাও আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো আমাদের এই আইটি ব্যাকবোনের মধ্যে। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকার্স অ্যাসোসিয়েশন আমার মনে হয় যে একটু হাফ ছেড়ে বাঁচছেন গত এক সপ্তাহে, কারণ ওনাদের ট্রানজাকশন গুলা বেড়ে যাচ্ছে। ওনাদের ঈদের আগে বোধহয় একটু ভালো লক্ষণ দেখা দেয়, ওনারা একটু ভালো ঈদ করবেন আশা করি কালকে, এবং এর থেকে অনেক অনেক ভালো পরের ঈদগুলো হবে বলে বিশ্বাস রাখি। আর আমি আর নোট করেছি মোটামুটি সবকিছুই, আর তেমন কিছু অবশ্য পাচ্ছি না। আমরা একটু আপনি যদি অনুমতি দেন, আমরা একটু মুনির আহমেদ রোমেল সাহেবের কাছ থেকে শুনতে চাই আসলে সার্বিক আমাদের বাজার সম্পর্কে ওনার একটু কিছু মতামত আমরা জানতে চাই। বর্তমানে কোভিড পরিস্থিতিতে বা সার্বিকভাবে আমাদের বাজারের কি অবস্থা। আমার মনে হয় যে ওনার মতামত থেকে আমরা আসলে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেতে পারি আমাদের ভবিষ্যতের জন্য। মনির ভাই জি, আপনি যদি একটু। জি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমাদের আলোচকবৃন্দ, এখন আমাদের সঞ্চালক এবং এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আমার মনে হয় আমাদের মার্কেট নিয়ে ইফতি ভাইয়ের প্রেজেন্টেশন, শরীফ সাহেবের এবং শাকিল ভাইয়ের যে কথা, ওখানে সবকিছুই চলে এসছে। আমি ওনাদেরকে কয়েকটা পয়েন্ট দিয়ে সাপ্লিমেন্ট করতে যাচ্ছি। আমরা যদি বিগত দিনে লাস্ট 10 ইয়ার্সে আমাদের দেশ যেভাবে মানে ইকোনমিক্যালি ডেভেলপ করছে এবং ডিজিটাইজেশন হয়েছে, বাট আমার মনে হয় আমাদের ক্যাপিটাল মার্কেট ওর সাথে ডিসকানেক্টেড ছিল। আমরা যদি লাস্ট 10 ইয়ার্সে যদি দেখি, এখানে আমাদের জিডিপি 150 বিলিয়ন থেকে 303 বিলিয়ন হয়ে গেছে, whereas আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 38 বিলিয়ন থেকে 30 বিলিয়ন হোভারিং নাও রাইট নাও। সো আমরা ক্যাপিটাল মার্কেটেই বলতে পারছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল ফরমেশনের জায়গায় ক্যাপিটাল ইরোশন হয়েছে। তো এটা আরেকটা আমরা স্ট্যাটিস্টিক দিলে এটা মানে বোঝা যাবে, আমাদের সিডিবিএল হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের 70 লাখ অ্যাকাউন্ট ওপেন হয়েছিল। অ্যাট প্রেজেন্ট আমাদের অ্যাকাউন্ট হচ্ছে 23 লাখ, এবং আমরা যদি ওখানে শেয়ার আছে এই ধরনের অ্যাকাউন্ট সংখ্যা, বিনিয়োগকারীর সংখ্যা ধরি, এটা হচ্ছে 12 লাখ, মানে অলমোস্ট 11 লাখ অ্যাকাউন্টে কোনো শেয়ার নেই। তাহলে আমরা বলতে পারি অ্যাট প্রেজেন্ট আমাদের এখানে 11 থেকে 12 লাখ ইনভেস্টার আছে। তাহলে আমরা লাস্ট 10 ইয়ার্সে অলমোস্ট প্রায় 55 লাখ বিনিয়োগকারী এখান থেকে হারিয়েছি। তো এখানে আমাদের দেখতে হবে এটার কারণটা কি। এটা একটা, আমার মনে হয় আমরা ব্রড দুটো লাইনে দেখা উচিত। একটা হচ্ছে আমাদের সাপ্লাই সাইডটা, এখানে কোয়ালিটি সাপ্লাই সাইড আছে নাকি, আর এখানে ডিমান্ড সাইডটা। এবং এখানে এক্সচেঞ্জকে আমার মনে হয় একটা বিগ রোল প্লে করা উচিত। যে এক্সচেঞ্জ হচ্ছে একটা আমাদেরকে কোয়ালিটি প্ল্যাটফর্ম দিতে হবে ফার্স্ট অফ অল, যেখানে ওর সকল ইন্টারমিডিয়ারিরা সিমলেসলি ওর টোটাল ক্যাপিটাল মার্কেটের ইকোসিস্টেমটাকে সিমলেসলি আমরা পাবো। ইনভেস্টর ওর হাতে, স্যার যে রাইটলি বলেছেন যে ওনার হাতের মধ্যে ক্যাপিটাল মার্কেটে চলে আসতে হবে ইনভেস্টার।
ওর মার্কেট সম্বন্ধে টোটাল ভিজিবিলিটি থাকতে হবে, যে প্রতিটা কোম্পানির ইনফরমেশন ওর ল্যাপটপে পাম্পটপে এনি টাইম ও যেন সার্চ করতে পারে, ওর পোর্টফোলিওর 360 ডিগ্রি ভিউ ও পেতে পারে। কিন্তু আমরা যদি স্টক এক্সচেঞ্জের অটোমেশন যেটা বলছি, এটা অনলি খালি ট্রেডিং প্ল্যাটফর্মটা হয়েছে। এরপরে ব্রোকার এন্ডে এখানে একটা ডিসকানেকশন আছে, যেটা আমরা এখনো টোটালি হিউম্যান মানে ম্যানুয়ালি করতে হচ্ছে, যেখানে ফুললি সিমলেস হয়নি। তো আমাদের অনেকগুলো পয়েন্টে আমরা এখনো ম্যানুয়াল ইন্টারভেনশন দরকার হয়, এইটাকে আমাদেরকে টোটাল সিমলেস করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের সাপ্লাই সাইড, যেটা আমাদের বলছি, আমাদের বাংলাদেশে যদি আমরা লাস্ট 10 ইয়ার্স দেখি, লাস্ট 10 ইয়ার্সে 130 প্লাস কোম্পানি লিস্টেড হয়েছে, বাট এরা কিন্তু আমাদের ক্যাপিটালাইজেশনে, মার্কেট ক্যাপিটালাইজেশনে ওরকম কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। কারণ আমাদের লাস্ট 10 ইয়ার্স আমাদের ক্যাপিটালাইজেশন 38 বিলিয়ন থেকে 30 বিলিয়ন এসছে, যেটা মার্কেটের ইরোশন করেছে। তো আমাদেরকে প্রথম এবং ফরমোস্ট চিন্তা করতে হবে যে কোয়ালিটি লিস্টিং। এখানে এটা একবারই আমার মনে হয় এটা ফার্স্ট অ্যান্ড প্রাইম কাজ হওয়া উচিত, এবং এক্সচেঞ্জকে এখানে প্রোঅ্যাক্টিভলি আসতে হবে। আমরা জানছি যে শরীফ সাথে শুনলাম আমাদের অল্টারনেট বোর্ড হচ্ছে, এসএমই বোর্ড হচ্ছে, কিন্তু বোর্ড করলেই হবে না, এক্সচেঞ্জকে প্রোঅ্যাক্টিভলি যেতে হবে বিভিন্ন কোম্পানির কাছে। আমাদের জয়েন্ট স্টক কোম্পানিতে অ্যাট প্রেজেন্ট 3500 পাবলিক লিমিটেড কোম্পানি এনলিস্টেড করা আছে, তার মধ্যে আমরা অনলি 350 প্লাস কোম্পানি লিস্টেড। তাহলে আমাদের এক্সচেঞ্জের প্রথমে আমার মনে হয় দুটো কাজ আগে ইনিশিয়ালি করা উচিত, একটা কোয়ালিটি প্ল্যাটফর্ম, সাথে সাথে একটা স্ট্রং রিসার্চ টিম এবং একটা স্ট্রং মার্কেটিং টিম, যারা এই 3500 কোম্পানি যেগুলো এখনো আমাদের মার্কেটে নন লিস্টেড আছে পাবলিক লিমিটেড কোম্পানি, এদের কাছে যাবে, এদের সাথে কথা বলবে, ওদেরকে মার্কেটের লিস্টিং এর উপকারিতাটা বলবে, ওদের যেসব প্রবলেম গুলো আছে ওগুলো নিয়ে পলিসি মেকারদের কাছে যাবে, ওরা একটা অ্যাডভোকেসি করার জন্য একটা স্ট্রং টিম রাখতে হবে। যেরকম আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, ইন্ডিয়াতে ওদের যখন ওই এনএসি ইমার্জ, ওদের এসএমই মার্কেটটা যখন হলো, তখন ওরা বিভিন্ন স্টেট বেসড মার্কেটিং টিম ওরা লঞ্চ করেছে, এবং এই স্টেট বেসড মার্কেটিং টিম বিভিন্ন জায়গা থেকে ওদের এমার্জিং ইউনিকর্ন কোম্পানিগুলোকে ওদের লিস্টিং করিয়েছে, এবং লাস্ট 8 বছরে ওখানে 200 কোম্পানি লিস্টিং হয়েছে। আর আমরা যদি বলি যে কোয়ালিটির মধ্যে যদি না থেকে কোয়ান্টিটির মধ্যে থাকি, এটা আমাদের কখনো হেল্পফুল হবে না। আমরা এটা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখতে পারি, যেমন আমাদের ওদের এনএসির লিস্টেড কোম্পানি হচ্ছে 1800, whereas বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানি হচ্ছে 5000। কিন্তু আমরা এনএসসি তে যদি ডেইলি টার্নওভার দেখি ক্যাশ সেগমেন্টে, দ্যাট ইজ 55000 crore, whereas বম্বে স্টক এক্সচেঞ্জে এটা 4000 crore। সো কোয়ালিটি ইস্যু মানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করাতে এনএসসির এই ভলিউম সার্চটা হয়েছে। তো আমরা যদি সাপ্লাই সাইডটাকে ফার্স্ট এনশিওর করতে পারি, এক্সচেঞ্জ যদি প্রোঅ্যাক্টিভলি কাজ করে, আমার মনে হয় নেক্সট 5 ইয়ার্স যদি এক্সচেঞ্জ একটা প্ল্যান করে, আমরা 3500 যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে ওখান থেকে আমাদের 200 ইমার্জিং ইউনিকর্ন কোম্পানি যেগুলো হবে, ওই ধরনের কোম্পানিগুলোকে যেমন লিস্টিং করতে পারি, আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন যে এখন যেখানে 10% অফ আওয়ার জিডিপি, এটা 30% অফ জিডিপি যেতে বেশি দিন লাগবে না। তো আমরা যদি এখানে সাপ্লাই সাইডটা করার পরে আমাদের ব্রোকার এন্ড মিউচুয়াল এএমসি সাইডে আমাদেরকে ডিমান্ড সাইডটা ক্রিয়েট করতে হবে। এটার জন্য সুন্দরভাবে বলছে আমাদেরকে একটা স্টেট অফ আর্ট মানে ব্রোকার এন্ড প্ল্যাটফর্ম থাকতে হবে, যেটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের সাথে ইন্টারফেসে থাকবে, এবং ট্রেডটা ব্রোকার এন্ড থেকে কাস্টমার এন্ডে যেতে হবে। এবং এখানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ইনভেস্টর এডুকেশন। এটাতে আমাদের কান্ট্রি ওয়াইড আমাদেরকে একটা ইনভেস্টর এডুকেশনের দিকে জোর দিতে হবে। আমি আরেকটা স্ট্যাটিস্টিক্স বলতে চাচ্ছি এখানে, আমাদের বাংলাদেশে বোস্টন কনসাল্টিং গ্রুপের স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমাদের এট প্রেজেন্ট ম্যাক পপুলেশন মানে মিডল ক্লাস এন্ড অ্যাফ্লুয়েন্ট পপুলেশন হচ্ছে 19 মিলিয়ন, এন্ড আমাদের ইমার্জিং মিডল ক্লাস হচ্ছে 27 মিলিয়ন, এবং 2025 এ এই ম্যাক পপুলেশনটা হবে হচ্ছে 34 মিলিয়ন, এন্ড ইমার্জিং middle class হবে হচ্ছে 27 মিলিয়ন। দ্যাট মিন্স উই হ্যাভ 60 মিলিয়ন একটা মানে পপুলেশন যাদের ডিসপোজালে একটা সেভিংস থাকছে। আমরা যদি এই পপুলেশনকে যদি টার্গেট করে নেক্সট 5 ইয়ার্সে কাজ করি, উই ক্যান মানে ইনভেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারি, এখান থেকে আমরা অ্যাট লিস্ট 20 মিলিয়ন পিপলকে আমরা ক্যাপিটাল মার্কেটে কনভার্ট করতে পারবো। দেন এমসি গুলোর আমার মনে হয় রোল প্লে করতে হবে, ওনাদের ইনভেস্টমেন্টের জন্য প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে হবে, লাইক প্যাসিভ ইনভেস্টমেন্ট প্রোডাক্ট থাকতে হবে, ওনাদের
থিমেটিক বেস ইনভেস্টমেন্ট থাকতে হবে, সিড থাকতে হবে, এসটিপি থাকতে হবে, যেন ছোট ছোট ইনভেস্টররাও এই মানে স্কিম গুলোতে ইনভেস্ট করতে পারে। তো আমরা যদি এখানে সাপ্লাই সাইড ডিমান্ড সাইডটাকে আমরা যদি কনফার্ম করতে পারি, আর সাথে সাথে ডিমান্ড সাইডটাকে কনফার্ম করতে হলে আমরা একটু রেগুলেটরি সাপোর্ট লাগবে। যেমন আমাদের অ্যাট প্রেজেন্ট আমরা যদি ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং করতে যাই, এটা কিন্তু আমরা রেগুলেশনের জন্য পাচ্ছি না, যে এখন আমাদের ডিজিটাল সিগনেচার অ্যাকসেপ্টেড না, ডিজিটাল ইনফরমেশন ডিসেমিনেশনটা করলে কনফার্মেশন দিলে ওটা এখনো আমাদের লতে অ্যাকসেপ্ট করছে না। যেমন রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকে সকল স্টেক হোল্ডারদের সাথে বসে ওদের ইকিউআইসিটা একটা সুন্দর গাইডলাইন রেডি করে দিয়েছে, যে আমরা ডিজিটাল অনবোর্ডিং এর সময় ইকিউআইসি তে ওরা অ্যাকসেপ্ট করে নিবে এবং ওয়েট সিগনেচার ওরা অ্যাকসেপ্ট করছে, কিন্তু আমাদের ব্রোকার এন্ডে আমরা এই রেগুলেশনটা সাপোর্ট করছে না। তো আমরা যদি রেগুলেটর থেকে যদি মানে পলিসি সাপোর্ট পাই এবং এই ডিজিটাল মানে যাত্রাতে যদি আমাদের ল গুলোকে যদি সাপোর্ট করে, তাহলে আমার মনে হয় নেক্সট 5 ইয়ার্স টার্গেটে যদি আমরা কাজ করি, নেক্সট 5 ইয়ার্সে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন আমাদের জিডিপি 30% করা এবং 20 মিলিয়ন প্লাস ইনভেস্টর মার্কেটে ক্রিয়েট করা এবং মার্কেট ভলিউম আমাদের 2000 প্লাস ক্রোড করা কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। ধন্যবাদ রোমেল ভাইকে। স্যার আমি একটু রোমেল ভাইয়ের কথা ধরে আপনাকে একটা প্রশ্ন একটু ছিল আর কি, সেটি হচ্ছে রোমেল ভাই যেটি বলতে চেয়েছেন তার মূল বক্তব্যই হচ্ছে আসলে বাংলাদেশের উন্নয়নের প্রবৃত্তি বা উন্নয়নের সাথে সাথে কিন্তু শেয়ার বাজারের ভূমিকাটা সেভাবে দেখা যায় না। এবং লিস্টিং এর ব্যাপারে উনি যেটি বলেছেন যে তার পাশাপাশি যেটি ইফতি ভাই বলেছেন, আমাদের ন্যাশনাল সেভিংস রেট প্রায় 30% মতো, যেটা ইভেন ইন্ডিয়ার চাইতেও বেশি। আমরা আসলে এই যে ক্যাপিটাল, এই যে হিউজ ক্যাপিটাল, এটাকে শেয়ার বাজারে কেন আমরা ট্রান্সফর্ম করতে পারছি না, এবং এটা করতে গেলে আসলে স্যার কি করা উচিত বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এবং একই সাথে আমরা জানি যে এটা করতে গেলে কিন্তু ভালো কোয়ালিটির শেয়ারের লিস্টিংও প্রয়োজন। তো এই দুটো জিনিসকে আসলে স্যার আপনার কি পরিকল্পনা আছে এইটা এনশিওর করার জন্য আগামী দিনগুলোতে একটু যদি বলতেন স্যার। আপনাদের সবার কথা তো ঠিকই, আমি একদম একমত। জেনেছেন নিশ্চয়ই যে গত 1-2 সপ্তাহে আমরা 3টি অ্যাপ্লিকেশন যেগুলো অলরেডি প্লেসমেন্ট হয়ে গেছে অনেকটু, সেগুলো আমরা রিজেক্ট করে দিয়েছি। এবং রিজেকশন গুলা বেশ অনেকদিন পরেই করেছি, কিন্তু উপায় ছিল না। আবার 5-6টা ভালো শেয়ার আমরা, 1-2টা এসে গেছে, আবার বাকি কিছু আসছে। অনেক যাচাই বাছাই করে, মানে অ্যাকাউন্টস চেক করে, ব্যাংক স্টেটমেন্ট চেক করে, ভ্যাট পেমেন্ট চেক করে, বিভিন্ন রকম ক্রস চেকিং করে করে আমরা এগুলা নিয়ে আসছি। হয়তো কোনোটা 2-1টা একটু মার্জিনালি ভালো করে আসছে, কিন্তু আমরা এইটুকু আশাবাদী যে এরা সাস্টেইন করবে এইসব কোম্পানি এবং তাদের মানুষকে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা থাকবে এবং এই প্রোডাক্টগুলা বাজার থাকবে। এইভাবে দেখে দেখে আমরা করছি এবং আমরা মার্কেটকে ডেপথ দেওয়ার জন্য, যেটা রোমেল সাহেব বললেন যে ভালো ভালো কিছু শেয়ার, ওনার সাথে আমরা একমত, সেই কাজটি আমাদের লক্ষ্য। এখন মার্কেটে ভালো ভালো কোম্পানি তৈরি করা তো আমরা নিজেরা পারি না, আমরা চেষ্টা করছি যে ভালো ভালো করছে যারা, তাদেরকে এখানে আকর্ষিত করে নিয়ে আসতে। একটা জিনিস এখানে কিন্তু কাজ করছে, সেটা হচ্ছে ফিসকাল বেনিফিট। ফিসকাল বেনিফিটের জন্য কিছু কিছু ভালো কোম্পানি আসছে, টাকার জন্য ঠিক না। তো সেটা আমরা আরো উৎসাহ দিচ্ছি অনেককে, এবং আরো অন্যান্য কি সুবিধা দিলে তারা আসতে পারে সেগুলা নিয়ে আমরা আলোচনায় আছি। আমরা হয়তো মাত্র 2 মাস বয়স, তাই আপনাদের বেশি কিছু দেখাতে পারিনি। আমরা 2 বছর হলে হয়তো আপনাদেরকে কিছু দেখাতে পারবো। তবে একটু আস্থা রাখা এবং বিশ্বাস রাখার জন্য অনুরোধ করছি। স্যার আমি একটু একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা প্রায় 1 লক্ষেরও লক্ষাধিক, অনেক পাবলিক লিমিটেড কোম্পানি, এবং এর বাইরে তো প্রাইভেট লিমিটেড কোম্পানি তো অনেক আছেই। আসলে সেই তুলনায় কিন্তু আমাদের লিস্টিং এর পরিমাণ কিন্তু খুবই কম। আমরা এই যে যেটা রোমেল ভাই বলেছেন, গত 10 বছরে মাত্র 130টি। আমরা আসলে স্যার একটা কোনো ড্রাইভ দেবো কিনা, যে একটা ভালো সংখ্যা। যে কথাটা বলেছেন ডিমান্ড সাইড এন্ড সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড তো এখন মাত্র ইমপ্রুভ করা শুরু করলো, এবং ডিমান্ড সাইডটা ইমপ্রুভ করার সাথে সাথেই আমরা সাপ্লাই সাইডে আরো বেশি জোর দিতে পারবো। তো সেটা নিয়ে আমরা ব্যালেন্স করেই করছি এবং কাজ হচ্ছে। আপনারা এই দিক থেকেও ভাইব্রেশন দেখতে পারবেন সামনের দিনগুলোতে। তবে একটু বুঝে বুঝে, অনেক ক্যালকুলেটিভ হয়ে করতে হয়, কারণ এখানে আপনারা যা দেখেন তার আড়ালেও অনেকগুলা স্টেক আছে, সেগুলোকেও ব্যালেন্স করতে হয় অনেক দিক থেকে।
তো তারপরেও আমরা চেষ্টা করব এই বছরই আপনাদের অ্যাটলিস্ট 5-7টা ভালো আইপিও এনে দেওয়ার জন্য। আসলে ক্যাপিটাল মার্কেট মানে যে খালি ইকুইটি মার্কেট না, এটাই আমি বারবার বলার চেষ্টা করছি। রোমেল সাহেব যে মার্কেটগুলোর কথা বলছেন, তাদের এই বড় সাইজের ট্রানজেকশন বা ডেট থাকার কারণই হচ্ছে সেখানে তাদের বন্ড ডেরিভেটিভস এর অনেক ট্রানজেকশন, অনেক কিছু আছে। মার্কেট ক্যাপ কিন্তু খালি একটা দুটো প্রোডাক্ট দিয়ে হয় না, এটাকে অনেক কম্বিনেশন অফ প্রোডাক্ট, কম্বিনেশন অফ ডেরিভেটিভস, অনেক রকম অ্যাক্টিভিটিস। আমি তো ফরওয়ার্ড মার্কেট ঢুকালেই এই মার্কেটের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আমার যদি ইনভেস্টমেন্ট ভালো 2-4টা ব্যাংককে আমি পার্টনার হিসেবে আনতে পারি, আমি তো এক একটা ডিলই করতে পারবো 2 থেকে 10 বিলিয়ন ডলারের। তো এইসব জিনিস তো আমরা এখনো কল্পনাও করছি না, বাট দ্যাট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ। তো যাই হোক, ওগুলো অনেক বড় বড় স্বপ্ন আস্তে আস্তে করতে হবে। তো আমাদের বন্ড নিয়ে যে জিনিসগুলো আমাদের পরিকল্পনা আছে সেটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের ব্লেসিংস হিসেবে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রেপো রেট এবং ব্যাংক রেট কমে যাওয়া। এই যে 4%, 4.5% এখন রেপো ব্যাংক রেট বা রিভার্স রিপো চলে আসলো, এতে কিন্তু এখন আমাদের ইন্টারেস্ট রেট গুলা এবং ইভেন সেভিংস এর রেটও কমে আসবে। এতে যেটা হবে সেটা আমাদের দিকে অনেক সেভার তাদের সেভিংস নিয়ে আসবে, এবং ব্যাংকে কম পাওয়াতে তারা বন্ডে যদি আমরা একটু অ্যাডভার্টাইজমেন্ট করে ভালোভাবে আমাদের প্রোডাক্ট গুলা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমরা জেনে খুব খুশি হবেন। আমি নাম বলতে অসুবিধা নাই, যে আমাদের উপর আস্থা আছে বলেই হয়তো খুব এই অল্প সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কড ব্যাংক, জানেন পৃথিবীতে ইন টার্মস অফ তাদের পেইড আপ ক্যাপিটাল এন্ড অ্যাসেট, তারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট। তারা কিন্তু জিরো কুপন বন্ড অ্যাপ্লাই করেছে আমাদের এখানে, এবং আমি খুব ফাস্ট ট্র্যাকে দিয়ে দিয়েছি যে হয়তো আগামী মাসেই তাদের অ্যাপ্রুভাল দিয়ে দিব। জমা হয়েছে কিন্তু 3 দিন আগে। আমি বলে দিয়েছি যে 7 দিনের মধ্যে দিয়ে দাও। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের রেপুটেশন নিয়ে তো আমাদের কোনো চিন্তা থাকার কথা না। তারা সব দেখছে, হয়তো প্রথম হিস্ট্রিতে দেখতে পাবেন আপনারা, যদি আল্লাহ সহায় থাকেন, যে একটা বন্ড আমরা 1 মাসের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিব। তো এই ধরনের ভালো ভালো জিনিস চলে আসবে এবং ভালো ভালো বন্ড আসবে এবং এদেরকে সবাই ফলো করবে। তো এইগুলা যখন চলে আসবে গ্র্যাজুয়ালি, যখন আমাদের শাকিল ভাইরা কষ্ট করছেন অনেক, যে আমাদের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, আমাদের এসএমই বোর্ড, এগুলা যখন ঠিকভাবে ওয়ার্ক করবে, তখন মার্কেট ক্যাপ নিয়ে যে কথা বললেন আপনারা, আমার মনে হয় এগুলার ট্রেডিং সাইজ অনেক বড় হয়ে যাবে। আমাদের ম্যান্ডেটরি পারপিচুয়াল বন্ড গুলা, যে ব্যাংকের ব্যাসেল 3 যে রিকুইজাইট গুলা, সেগুলা যখন ট্রেডিং শুরু হবে, অলরেডি তো আমরা 2 মাসে 2000 কোটি টাকার অ্যাপ্রুভাল দিয়েছি পারপিচুয়াল বন্ড, which will be traded in our market very soon. তো এইভাবে আমরা আস্তে আস্তে যখন নতুন নতুন মার্কেটে প্রোডাক্ট আনা শুরু করব, তখনই কিন্তু আপনাদের যে সাইজ নিয়ে আপনারা কথা বলছেন সেটা বড় হয়ে যাবে। এখানে আমরা কথা বলছি অবশ্য খালি সেকেন্ডারি মার্কেট নিয়ে, আমাদের কিন্তু প্রাইমারি মার্কেটটাকে এখন বেশি গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু ফরেন ইনভেস্টরদেরকে মূলত অ্যাট্রাক্ট করতে চাই আমার লং টার্ম প্রাইমারি মার্কেটে। সেখানে আসুক, তারা বন্ডে ইনভেস্ট করুক, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আসুক, আমাদের মিউনিসিপাল বন্ডে আসুক, এবং আমি মনে করি যে এইসব প্রজেক্ট সামনের দিনগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আসবে। আজকে টিভিতে বসে বসে দেখছিলাম যে আরি মানুষের একটা বন্ডই তো আমরা এখানে একটা সেতু বা টানেল করে দিতে পারি, এবং এটা দিয়ে তো আমাদের যারা বন্ড ইনভেস্ট করবেন 10,000 বা 15,000 কোটি টাকা, তারা একটা যদি সরকারের ফিক্সড রিটার্ন প্রোডাক্ট, নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট এনে বাজারটাকে আরো বেশি সুস্বাস্থ্যের অধিকারী এবং বিনিয়োগ বান্ধব, এবং আমরা যেটা এখন করছি অনেকে হয়তো বলছেন যে এতে আমরা আতঙ্ক সৃষ্টি করে ফেলছি, কিন্তু গভর্নেন্সের এখানে কোনো বিকল্প নাই। আমরা যদি এখানে আমাদের সব ভদ্র ভালো মানুষের মাঝে মানুষের বিনিয়োগকারী টাকা লুটপাটের সুযোগ করে দেই, তাহলে এখানে কেউ আসবে না। আমাদের এই লুটপাটকারীদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, কারণ এরাই আমাদের বিনিয়োগকারীর শত্রু, বিনিয়োগের শত্রু, এবং এদের কাছ থেকেই আমাদের বিনিয়োগকারীদের প্রোটেকশন দেওয়া আমাদের দায়িত্ব। এবং আমরা খুঁজে পেয়েছি এরকম কিছু লোক যারা চিহ্নিত, যারা মানুষের টাকা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, এবং যারা সঠিক সৎ ব্যবসা না করে অসৎ পন্থায় বিভিন্নভাবে মানুষকে পথে বসিয়ে দেন। আমরা দেখেছি অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী দেশ বিদেশ কিছু সেভিংস নিয়ে আসে,
অনেকে অনেক কষ্টের টাকা জমি জমা বিক্রি করে নিয়ে যাচ্ছে। এইগুলো আমরা গভর্নেন্সের টপ স্ট্রেংথ দিয়ে এগুলোকে আমরা এখন আপনারা সবাই এই বিষয়গুলোতে আমাদেরকে সাপোর্ট দিবেন। আর এক্সচেঞ্জের রোল, আমি আসলে শাকিল ভাই এখানে আছেন, অভিজ্ঞ লোক, আমার থেকে অনেক বেশি জানেন। ওনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ যে সবাই ভুল করে যে সব কাজ বোধহয় এসিসির। আসলে এসিসির কাজ আপনাদেরকে সাহায্য করা। স্টক এক্সচেঞ্জ গুলো যদি একটু ঠিকভাবে রোল প্লে করে, একটু ডিজিটালাইজড হয়ে যায়, একটু মানুষের কাছে পৌঁছে যায়, এই যে এইসব জিনিস আরো এপ্রিল বা গত বছর হয়ে যাওয়ার কথা ছিল, এগুলো যদি আজকে হয়ে যেত, আমরা কিন্তু এখনই অনেক নতুন নতুন জিনিস উপহার দিতে পারতাম। তো আপনারা এখন কোভিড এর মধ্যে যেভাবে কাজ করছেন আমি আপনাদের প্রশংসা করি। প্লিজ দয়া করে একটু আপনারা এক্সট্রা এফোর্ট দিয়ে আমাদের যে যে জিনিসগুলো আগস্ট সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা, এগুলো আমরা জনগণের কাছে পৌঁছে দিই। আর নতুন নতুন পরিকল্পনাগুলোও আমাদের দ্রুত গতিতে করতে হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই সচেতন এবং সচেষ্ট আছেন, বাট আমাদের যাদের উপর দায়িত্ব তাদেরকে একটু সবসময় একটু চাপে রাখা, এর জন্য আপনাকে একটু অনুরোধ করছি যাতে আমরা একটু জিনিসগুলো সময় মতো দিতে পারি। আপনি খুব কষ্ট করছেন, আপনাদের বোর্ড কষ্ট করছে, আপনাদের সাথে যারা আছেন অফিসে সবাই করছেন। তো এই ব্যাপারটা আমি আরেকটু বিনীতভাবে আপনাদেরকে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি সবার স্বার্থে। আমি তো বোধহয় সবগুলো পয়েন্টেরই উত্তর দিয়েছি। একটু আমি জাস্ট মানে আমাদের দর্শকের এন্ড থেকে আসলে একটা দুটো প্রশ্ন আছে, একটু জাস্ট আপনাকে। প্রথমত হচ্ছে আমাদের একটা প্রশ্ন হচ্ছে পাবলিক ইস্যু রুলস অনুযায়ী আমাদের বিনিয়োগকারীদের যে আইপিওতে পার্টিকুলারলি আপনার বিনিয়োগকারীদের জন্য জেনারেল যারা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আসলে কোটা যে যতটুকু তারা কিনতে পারে সেটাকে আসলে স্যার বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা, মানে সাধারণ বিনিয়োগকারীরা আরো, আপনি যেটা বললেন প্রাইমারি মার্কেটে আরো বেশি পার্টিসিপেট করতে পারে। আমরা এটাও আমাদের মাথায় আছে যে যাতে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা আরো বেশি পায়। এটার জন্য আসলে কোটা না, আমরা অন্য একটা বুদ্ধি করে এগোচ্ছি, দেখা যাক সেটা সাকসেসফুল হবে হয়তো। তবে একটা জিনিস আমরা খুব শীঘ্রই করতে যাচ্ছি যে আর কেউ বাজারে 10%-এর নিচে শেয়ার নিয়ে আর এখানে আসতে পারবে না, সেটা বুক বিল্ডিং এ হোক আর যেভাবেই হোক, মিনিমাম 10%। তবে 20% হলে যেহেতু এখন ট্যাক্স বেনিফিট দেওয়া হচ্ছে, তাই সেই কারণে আশা করি 20% নিয়েই মানুষ বিভিন্ন কোম্পানিকে নিয়ে আসবে। তবে আমার কাছে এটা খুব মানুষের কাছে অনুরোধ থাকবে, মানুষ বলতে আমি বিভিন্ন নতুন নতুন কোম্পানিকেই বলছি যে আপনারা যখন বাজারে আসবেন বাজারকে কিছু দিতে আসেন, খালি নিতে না। এখানে আসেন যাতে এখানে যারা ব্রোকার্স আছে, এক্সচেঞ্জ হাউস আছে, ইনভেস্টর আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, তাদের যদি আপনি 20-30%ও না দেন তাহলে আর তাদের সাথে থাকলেন কিভাবে? তাই একটু বড় মন নিয়ে আসতে হবে এবং মানুষকে সাথে নিয়ে অর্গানাইজেশনটাকে এগিয়ে নিতে পারলে একটা কর্পোরেট কালচার হয় এবং মানুষের মনের ভিতরে যদি পরিষ্কার চিন্তা ভাবনা থাকে তাহলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে আসলেই তো গভর্নেন্স লেভেলটা বেড়ে যায়। এবং আমাদের যে ফ্যামিলি কোম্পানিগুলো আছে যারা অনেকগুলাই দেখা যাচ্ছে যে যিনি প্রতিষ্ঠা করেছেন তারপরে অন্যরা ঠিকভাবে ধরে রাখতে পারছেন না, আমি মনে করি তাদের সবাইকে কর্পোরেট কালচারে নিয়ে এসে তাদেরকে এই লিস্টিং এর মাধ্যমে এই কোম্পানিগুলোকে সেভ করা বোধহয় এখন খুব জরুরি। সেই জন্য কর্পোরেট কালচারে আসলে তাদের গভর্নেন্স লেভেলটা বেড়ে যায়, কমপ্লায়েন্সের কারণে কোম্পানিগুলো ভালোভাবে চলে, তাই সেগুলোর লিস্টিং এর জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, আপনি আসলে অনেক সময় নিয়ে আমাদেরকে আপনার এই ব্যস্ততার মধ্যে দিয়েছেন। আমি একটু স্যার আর কয়েকটা মিনিট সময় নেব, ইফতি ভাইয়ের কাছে আমরা একটু যেতে চাই। সেটি হচ্ছে দর্শকদের এন্ড থেকে আসলে প্রশ্ন আছে যে টেকনোলজিক্যাল শিফটের যে কথাটা আপনি বলেছেন সেটা আসলে কিভাবে করা যায় সেটা নিয়ে তারা আরো জানতে চান। আমি জানি আজকে সময় সংক্ষিপ্ত, বাট আমার মনে হয় ইফতি ভাইয়ের কিছু বলার আছে। আমি একটু ইফতি ভাইকে ফ্লোর দিতে চাই ফর এ ভেরি কুইক পিরিয়ড অফ টাইম। Actually, it wasn't on technology. We're planning another conference. We hope the Honourable Chairman can be a guest. We want to do a half-day conference on technology transformation and blockchain in the middle of August. So we'll send you a separate invite. I think we need to spend more time and hear from different brokers around the world. But I actually wanted to make we'll organise that later. But I wanted to just reinforce the message from the Honourable Chairman about bonds, because I wrote the chapter, as I said, in 2012 on bond market development for Bangladesh in CMDP, the ADB. So not much has changed. But I think that
the Honorable Chairman is exactly correct. If you look at global markets, to the end of May, we've seen $1 trillion of corporate bond issuance. It's a new all-time record, just in the first 5 months of the year, post-COVID. Now, I think that when foreign investors ask me, what is the best investment in Bangladesh? I say it's pretty simple. Just buy treasuries 8%. Buy Bangladesh government bonds 8% is a bargain. And interest rates around the world have collapsed. Now treasury yields, 10-year treasury yields are 0.7%, 70 basis points. So I think that one of the things that BSEC and I think the brokers need to, I think, can work together, and I'm happy to help in any way, is to offer, persuade more companies to issue corporate bonds and facilitate foreign investors to invest in bonds. And once those foreign investors see that they can invest in bonds in Bangladesh at 6, 8, 9, 10%, and the exchange rate is very stable, the macro environment is very stable in Bangladesh. So as we're building up the institutional demand side for bonds, we can look to foreign investors to invest in our bond markets. A second thing on the supply side, I've been saying every year the Honorable Finance Minister holds a discussion for economists, and I've taken part in every one of those discussions for the last 7 years. This is the first year I'm not taking part due to Corona. But last year with Honorable Lotus Kamal, sir, and the previous year with Mr. Mohit, I was saying that for all of the mega infrastructure projects that Bangladesh is mainly financing on a G2G basis, I said we should request and require that 10% of these mega infrastructure projects are financed by equities or bonds, and they eventually have to list on the stock market. And I think that China, I work quite closely with Chinese companies, but China is already worried about too much sovereign credit risk on Belt Road. So there's an opportunity for us, if the policymakers and stakeholders can work together, we need to move away from G2G sovereign lending for mega infrastructure and have more capital markets-based infrastructure financing. And I also worked in 2009 with Ahsan Manzoor on designing the PPP framework for Bangladesh. So that was the first project I did with Mr. Mohit sir. But I think that we can create both supply and demand, and we can also engage foreign investors effectively, and we can move the capital market forward. So again, I just wanted to reiterate that I think that the Honorable Chairman is 100%, 150% correct, that we can't be stuck because it will take time to increase supply in equities. We have to also develop our bond market so that there'll be times when the stock market goes down. I think that, and sorry if I speak out of turn, sometimes the Securities and Exchange Commission is held responsible for the level of the stock market. That is not the job of the regulator. No regulator in the world should be responsible for the level of the stock market. Sometimes stocks will go down and bonds will go up, and investors should be selling stocks and buying bonds or putting their money into cash. When investors sell stocks and buy bonds, brokers will make money on the stock sale and they'll make money on the bond purchase. So it's not a matter of whether the DSEX is trading at 4,000 or 3,000 or 3,500. It will trade where the fundamentals at the moment say it's going to trade. And if you look at 2020, if you look at the global stock markets, the Dow and the NASDAQ, Chinese stock markets, they fell 25, 30%. And then now they're back at the same levels they were trading at before COVID. So markets go up and markets go down. But I think that the brokers should take advantage of a BSEC that's looking to change the structure of the market and particularly look for increased bond issuance. And there's a number of ways to do that. The last point I'll make, and then I'll finish in the interest of time, maybe we should have a separate seminar on bonds alone. But all of the banks in Bangladesh are in severe need of recapitalization. We all know that. And so most of these banks need to issue subordinated debt and other kinds of instruments recapitalized. And that will also be an opportunity. And if we don't have the local institutional investors yet for investing in these bonds, we can bring in foreign investors for whom these bonds will be very, very attractive. And all of the brokers, Anwar Sharif Bhai and Shakil Bhai, all of the brokers
can benefit from this if they position themselves to be, move up a knowledge curve, be able to trade and to be able to offer bonds as well to international local investors. With that, let me stop, but thank you for letting me make the point. Suborno, with your permission, let Sir. me talk to Sir, yes, sir. I Yes, sir. found the next chairman of Bangladesh Securities and Exchange Commission. So, Mr. Ifti, we speak the same language. So, we will not be in trouble in case I'm not there. So, Mr. Ifti, well, very nice to hear from you. We speak the same language, and while you are staying in UK, why not you arrange an investors something like a webinar and let them ask me questions that they have in their mind before they want to invest here. And I definitely you can play a big role in bringing those investors not only to equity market but also to bond market. And you will find few interesting bonds coming from the government and from reputed companies of Bangladesh within a month probably. So let's start and bring them here and let them avail the good returns that they will be getting from this market, because you know what is the rate in Europe, in the Far East and USA. So they will definitely get higher than what they're getting in their market. So please play a good role in inviting these investors to Bangladesh. Actually, sorry, one last point, sir. One last point. Just for you to, I don't get a chance to speak to the BSEC chairman quite so often, but also on the supply side, because we've talked a lot about the demand side. On the supply side, I would also humbly recommend that we focus on the new economic zones that are being created. I also focus a lot on international cross-border M&A transactions advisory work. And I think that, again, we have to be a bit creative, or I would humbly suggest that the policymakers are creative to encourage some of these foreign companies that are coming into the economic zones, Chinese, Korean, Japanese, other Singaporean, that they also consider and probably given some incentive to list on our capital market. So some of these new joint ventures can list. So maybe in the future, BSEC can work with BIDA and also NBR to make sure that we can, some of these are very high quality companies. They're going to be new re-export businesses, re-exporting to the rest of the world from Bangladesh. We just had a major change in Chinese-Bangladesh tariffs. So there'll be a lot of change in the structure of Bangladesh's economy in the next couple of years. So I think we need to keep our mind on how this can also benefit the stock market. You know why I said that you got the next chairman ready? I spoke to the National Board of Revenue during my last meeting with them. We have now 5 years tax holiday for the companies relocating their factories from China, Hong Kong, Vietnam, or wherever. So this is already done. And I have already also conveyed the message to them that listing of these companies having a long reputation in other countries will be a fast track application solution process. So this is already in the card. Tax holiday is already there. Government has taken a lot of initiative, and central bank has eased many foreign exchange fund transfer regulations in order to encourage the reallocation of factories, Japanese factories from China to other countries, and Chinese companies, because of USA sanction and other things, relocating their factories to other countries. So Bangladesh want to take advantage out of it, and we are already we have already taken all the initiative that we need to take. So it's already there, but we have bad experience also. One of the companies in EPZ is not doing well, and I think we'll be sitting with them very shortly to provide them some nursing service to bring their health back, and that is a concern also. Thank you. Suborno? জি স্যার, আমরা শেষ করবো স্যার। আমি জাস্ট 1 মিনিট করে একটু সময় দিতে চাই শরীফ আনোয়ার হোসেন সাহেব এবং শাকিল রিজভী সাহেবকে, যদি ওনাদের কিছু বলার থাকে। আমরা আসলে শেষ করে দেবো আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে। জি শরীফ সাহেব, আপনি একটু আনমিউট করতে হবে। পরিশেষে স্যারকে একটা অনুরোধ করব, স্যার
যে কোনো এটা আমাদের এখনকার এটাকে যুদ্ধই বলা চলে, কারণ কোভিডের কারণে এটা একটা রীতিমতো মহামারী, একটা যুদ্ধের মধ্যে প্ল্যানিং করা হয়, কিন্তু প্ল্যানিং সাকসেসটা করে হলো সেনাপতিরা। অতএব আপনার সেনাপতিগণ অবশ্যই দক্ষতার সহিত ওই কাজটা করতেছে, এবং আরো যারা রিলেটেড যেসব কোম্পানিগুলোর যারা আছেন তাদের সেই জায়গাগুলোতেও ওই আপনাদের সেনাপতিগুলো যদি ঠিক মতো যদি আপনার কমান্ড যদি বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় সর্বোপরি বাজারকে আপনি যেই জায়গায় নিতে চাচ্ছেন, আমার মনে হয় অতি শীঘ্রই আমরা ওই জায়গায় চলে যেতে পারবো। এই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ শরীফ আনোয়ার সাহেব। আমি একটু চলে যাই শাকিল রিজভী সাহেবের কাছে, তার শেষ কথা 1 মিনিট। ধন্যবাদ। এবং যে আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, সেখান থেকে একটা আশার জিনিস যে আমরা যেভাবে চাচ্ছিলাম সেই কথাগুলোই কিন্তু চেয়ারম্যান সাহেব বলতেছে। সুতরাং আমার মনে হয় যে ওনার কাছে আমাদের দাবির চেয়ে উনাকে বোঝানোর আমাদের আর কোনো দরকার নাই, উনি যথেষ্ট বুঝেন। এবং যে মার্কেটটা, যেটা রুমেল বললো, ইন্ডিয়ার মার্কেটে বড় ট্রেডিং হচ্ছে, ক্যাপিটালাইজেশন, ওইখানে ওই চেয়ারম্যান সাহেব আগেই বলে দিচ্ছেন যে ওই মার্কেটে বন্ডে ট্রেডিং হয়, সেটা চেয়ারম্যান সাহেব অলরেডি বন্ডের ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা দীর্ঘ 5 বছর ধরে কিন্তু বন্ড ট্রেডিং এর ব্যাপারে অনেক চেষ্টা, অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু কার্যকর কিন্তু কিছুই আমরা করতে পারি নাই। কিন্তু এখন কিন্তু আমরা একটা জায়গায় যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে, এবং ট্রেডিংটা সহসাই শুরু হবে। এবং চেয়ারম্যান সাহেব একটা আশার কথা শোনালেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অলরেডি অ্যাপ্লাই করছে, এটা আমাদের জন্য একটা খুবই ভালো খবর। এবং আমি মানে একই সাথে সবার সাথে একমত, এবং আশা করি আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা যে হতাশাগ্রস্ত ছিলাম সেখান থেকে আমরা বের হয়ে আসবো। আমরা সবাই জোরে সোরে কাজ করব, এবং একই সাথে আমাদের ডিএসসিরও কিছু ম্যানেজমেন্ট দুর্বলতা আছে, বলার অপেক্ষা রাখে না, সেই জায়গাগুলোতেও কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। এবং আমি আশা করি আমাদের যারা ডিএসসির বোর্ড ডাইরেক্টর আছেন তারাও এই ইনিশিয়েটিভটা যদি না নেন, তাহলে কিন্তু আমরা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে করে স্টক এক্সচেঞ্জ পারবে না। সেই জায়গাগুলোতে ম্যানেজমেন্টের অনেক দুর্বলতা আছে, খালি নির্দেশ দিলে তো হয় না, নির্দেশগুলা বাস্তবায়ন যারা করবেন সেই জায়গাটাই কিন্তু অনেক ল্যাক আছে। সেটা আমাদেরই ব্যর্থতা, এটা এসএসসির ব্যর্থতা না, স্টক এক্সচেঞ্জের ব্যর্থতা। স্টক এক্সচেঞ্জেরও বোর্ড অফ ডাইরেক্টর যে চিন্তা করতে হবে। ধন্যবাদ শাকিল রিজভী সাহেব। আমার মনে হয় যে আমার মনে হয় যে স্টক এক্সচেঞ্জ গুলোকে আসলে ধন্যবাদ এবং ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। যে সবাইকে আসলে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আমি সর্বশেষ শুধু একটি কথা আমাদের চেয়ারম্যান স্যারকে বলবো, সেটি হচ্ছে আমরা সবাই ব্লক চেনের কথা বলেছি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলেছি, কিন্তু আমরা ইনভেস্টরদেরকে আসলে এগুলো তো শেখাতে হবে। তো ইনভেস্টরদেরকে যে একটা লেভেলে আনা এডুকেশনের, এই পার্টটাও বোধ হয় ইকুয়ালি ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং এটাও কনসিডারেশনে রাখবেন আমাদের চেয়ারম্যান স্যার। আমি আশা করি এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি শুধু চেয়ারম্যান স্যারকে বলবো যে যদি উনার সর্বশেষ কোনো কিছু বলার থাকে আমরা তাহলে প্রোগ্রাম শেষ করব। আমার সর্বশেষ কথাগুলো একটু কঠিন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে হেসেই বলি, শাকিল ভাই যে কথাটি বলেছেন একদম ঠিক। এখন আমার কিন্তু ডান হাত আর বাম হাত হচ্ছে স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এন্ড মার্চেন্ট ব্যাংকস অ্যাসোসিয়েশন। আপনারা দয়া করে আমাদেরকে একটু সাহায্য করেন। আপনারা ঠিক রোল প্লে করলে বেশি দিন লাগবে না এই বাজারকে অনেক বড় করতে, এবং স্টক এক্সচেঞ্জ গুলো যদি ঠিকভাবে রোল প্লে করে, ডিসিপ্লিন, গভর্নেন্স, এই ক্ষেত্রে আমরা অনেক কাজ করতে পারি। আপনাদের কিছু সাহসী কাজ করতে হবে খুব শিগগিরই, কিছু ফৌজদারি মামলা করতে হবে কিছু দুষ্ট লোকের বিরুদ্ধে এবং অর্গানাইজেশনের বিরুদ্ধে। এগুলো কিন্তু এসিসির কাজ না। আমরা একটু আপনাদের কাছ থেকে একটু দেখতে চাচ্ছি এই ধরনের অ্যাকশন। আপনারা কিন্তু কোনো অ্যাকশনই নিচ্ছেন না। মানুষ বিভিন্ন রকমের চালাকি, লুটপাট এবং দুষ্টামি করে পার পেয়ে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জকে কঠোর হতে হবে, এবং কোনো দুষ্ট লোকের সাথে যাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের কেউর সাহচর্য না থাকে এইটাও খেয়াল রাখবেন। থাকলে তাকেও বহিষ্কার করার ব্যবস্থা করেন। আমরা গভর্নেন্স আনলেই কিন্তু ইফতি সাহেবরা বিদেশি ভালো ভালো লোকদেরকে বিশ্বস্ততার সাথে নিয়ে আসতে পারবেন। আর আমাদের এখানে যদি ছোটখাটো 2-4টা লোকের জন্য 95 লোকের ক্ষতি হয়, 95% লোকের, সেটা কিন্তু আমরা এখন আর অ্যালাউ করতে পারবো না। আর সুবর্ণ যে প্রশ্নটা করলো সেটা আমাদের এডুকেট করার জন্য, সেটা আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট এন্ড বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, এই জিনিসগুলাতে আমরা দুইটা প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করছি। এবং আমাদের এখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সব
টপ রিসার্চার এবং যারা এইসব বিষয়ে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এইসব রিলেটেড সাবজেক্টে হায়ার এডুকেশন নিয়ে আসছে। দ্যাট ইনক্লুডস ডক্টর সুবর্ণ বড়ুয়াকে আমরা ইনভলভ করেছি। আশা করি তাদের এই ভালো টিম আমাদের সেখানকার একদিকে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, আরেকদিকে ট্রেনিং, আরেকদিকে কোচিং, আরেকদিকে ক্লাস। অ্যান্ড আমি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেবের সাথেও কথা হয়েছে। আমরা চেষ্টা করবো এই প্রতিষ্ঠানটিকে ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড করে দিতে, যাতে এখান থেকে ডিপ্লোমা বা ডিগ্রি করলে ডিপ্লোমা সার্টিফিকেট এবং মাস্টার্স ডিগ্রি পাওয়া যায়। তো এইগুলোও কাজ হচ্ছে। সুতরাং এখানেও আমি মনে করি ডক্টর সুবর্ণা বড়ুয়ারাও, সুবর্ণ বড়ুয়াদের মতো অনেকেই এখানে ভূমিকা রাখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। 1.5 ঘন্টা খুব সুন্দর কাটলো, আপনাদের সবাই সাথে ভালো লাগলো এবং সামনে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। শাকিল ভাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সবাইকে এবং শরীফ ভাই ডিএসসির সকল ব্রোকারকে আমার ঈদের শুভেচ্ছা পৌঁছে দিবেন, একটা লোকেরও যাতে চাকরি না যায়। ধন্যবাদ স্যার, অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনি থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। মনে হয় আমি সর্বশেষ শুধু এটি বলবো যে আমাদের স্যার কিছু বলবেন? স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। আমি কিছু বলতে চাচ্ছি না, আমি ব্রোকার অ্যাসোসিয়েশনকে একটু ধৈর্য ধরতে বলবো। আপনারা কিন্তু আপনাদের অনেক প্রতিষ্ঠানে ছোট ছোট কর্মচারী বা যারা আছে তাদেরকে হয়তো বিভিন্ন আর্থিক কারণে অনেকের ছাঁটাই হয়ে যাচ্ছিল। দয়া করে একটু ধৈর্য ধরেন, আপনাদের এই লোকগুলা কাজে লাগবে, কাউকে চাকরিচ্যুত করবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আমার মনে হয় অত্যন্ত চমৎকার একটি আলোচনা হয়েছে এবং আমরা ভবিষ্যতের অনেক আশার কথা আমাদের স্যারের কাছে শুনেছি। আমি স্যারকে অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। ওনার ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা সময় দিয়েছেন। আমি অন্যান্য অতিথি যারা আছেন, শরীফ আনোয়ার হোসাইন, ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর, সম্মানিত ডিরেক্টর শাকিল রিজভী, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান এফ ইসলাম এবং রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুনির আহমেদ রোমেল, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা অনেক কিছু আজকে শিখতে পারলাম। আমরা আশা করছি আমাদের বাজার সামনের দিনগুলোতে আরো অনেক বেশি এগিয়ে যাবে। এই বলে আমরা সবাই বিদায় নিচ্ছি। আমি নিজেও বিদায় নিচ্ছি। আমি ডক্টর সুবর্ণ বড়ুয়া, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। ধন্যবাদ সবাইকে, আমাদের সকল বিনিয়োগকারীদেরকে ধন্যবাদ অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখার জন্য। ঈদ মোবারক। Thank you. ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।